প্রথমেই জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। যদিও শুভেচ্ছা জানানোর মতো পরিস্থিতি এখন নয়। আমাদের কারোরই মন ভালো নেই। কয়েকদিন আগে আরজি করে যে ঘটনা ঘটল, তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। যে সমস্ত মানুষ এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন, কাহন সর্বতোভাবে তাদের সাথে রয়েছে। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণিমাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। ধীরে ধীরে পথ চলতে চলতে আজ কাহন 50,000 সদস্যের পরিবার। আর আমাদের প্রতিশ্রুতি মতো আজ আপনারা কাহনে প্রথমবার শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দ্বীপ কাকু সিরিজের গোয়েন্দা কাহিনী। লেখকের জন্ম 21শে জানুয়ারি 1961 হুগলির উত্তরপাড়ায়। পড়াশোনা করেছেন ফটোগ্রাফি নিয়ে। ছাত্র জীবনে লেখালেখি শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পরেই সমাদর লাভ করেন বৃহত্তর পাঠক মহলে। 2001 সালে সাহিত্য সেতু পুরস্কার, 2005-এ তিস্তা যাবেই উপন্যাসের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে সুতপা রায়চৌধুরীর স্মারক পুরস্কার সহ আরও অগণিত পুরস্কারে সম্মানিত হয়েছেন লেখক। আজ কাহন আপনাদের শোনাবে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় গোয়েন্দা দ্বীপ কাকু সিরিজের কাহিনী রহস্যে অতীতের ধ্বনি। গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত এক জোড়া দ্বীপ কাকু বইটি থেকে। দ্বীপ কাকুর ভূমিকায় অর্পণ কুমার শর্মা। অন্যান্য চরিত্রে সুদীপ্ত, কৃষ্ণময়, অর্ণব, রায়, অলিভিয়া, অরিজিৎ, অভিষেক, সৌমিক, নীল, তমজিৎ, শুভাশিস, স্বর্ণাভ, রিয়া, সিদ্ধার্থ, বুবাই, সৌমিক, সুভাষ এবং আমি অপরূপা। দ্বীপ কাকু থিম মিউজিক অঙ্কুর এবং শুভব্রত। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট খাবেন না প্লিজ, ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দ্বীপ কাকু সিরিজের কাহিনী রহস্যে অতীতের ধ্বনি প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। দ্বীপ কাকুর সঙ্গে মোটর বাইকে চড়ে ঝিনুক চলেছে কসবার দিকে। শীতের সকাল, 9টা মতো বাজে। রাস্তায় ব্যস্ত ট্রাফিক, সকলেরই অফিস যাওয়ার তাড়া। আজ সকালে 7:30 নাগাদ দ্বীপ কাকুর কল এসেছিল ঝিনুকের মোবাইলে। সে তখন রোজকার মতো পাড়ার জিমে ওয়ার্কআউট করছে। দ্বীপ কাকু বললেন, যদি রেডি হয়ে নাও, আধ ঘন্টার ভিতর তোমাদের বাড়ি পৌঁছচ্ছি। পিকিউলিয়ার একটা খুনের ঘটনা ঘটেছে, দেখতে যাবো একসঙ্গে। ঝিনুক জিমে আর সময় নষ্ট করেনি, প্রায় দৌড়ে চলে এসেছিল বাড়িতে। অনেক দিন পর খুনের কেসে দ্বীপ কাকুকে অ্যাসিস্ট করতে চলেছে। সদ্য কলেজে পা রাখা ঝিনুককে খুনের মতো বিভৎসতার সামনে আনতে চান না দ্বীপ কাকু। এতদিনে দ্বীপ কাকু বোধহয় মনে করেছেন ঝিনুক এখন যথেষ্ট ম্যাচিওর্ড, এই ধরনের কেসের সঙ্গে রাখাই যায়। আশা কিন্তু আজও পূরণ হলো না। দ্বীপ কাকু বাড়িতে এসে জলখাবার খেতে খেতে জানালেন খুনের পিকুলিয়ারিটির জন্যই তিনি অকুস্থলে যাচ্ছেন। তদন্ত করতে তাকে ডাকা হয়নি। দ্বীপ কাকুর বন্ধু রঞ্জন কাকু, যিনি লালবাজার কন্ট্রোলে আছেন, সকালে দ্বীপ কাকুকে ফোন করে জানান কসবার এক কমপ্লেক্সের 6 তলায় আশ্চর্যজনক একটা খুনের ঘটনা ঘটেছে। ফ্ল্যাটের ড্রয়িং রুমে এমন একজন খুন হয়ে পড়ে আছে যাকে ফ্ল্যাট মালিক কোনোদিন দেখেনি। নিহত ব্যক্তির থেকে পাওয়া যায়নি কোনো আইডেন্টিটি প্রুফ। লোকাল থানার পুলিশ ইনভেস্টিগেশনে গেছে। রঞ্জন কাকুর ইচ্ছে দ্বীপ কাকুও যেন একবার ঘটনাস্থল প্রত্যক্ষ করে আসেন, মনের খোরাক পাবেন। দ্বীপ কাকু যাচ্ছেন বলে ইনভেস্টিগেটিং অফিসারকে বলে রেখেছেন রঞ্জন কাকু। মানে যা দাঁড়ালো, দ্বীপ কাকু শুধুই দর্শক। ব্যাপারটা বাবার পছন্দ হয়নি।
বাবা বলেছিলেন, তুমি একজন প্রফেশনাল ডিটেকটিভ, তদন্তভার ছাড়া তোমার ওখানে যাওয়া ঠিক দেখায় না, দর কমে যাবে। দীপকাকুর বক্তব্য ছিল, রহস্যটা নেই, শুধুমাত্র ওখানে যাচ্ছি, তবে এটা রহস্য বললে খাটো করা হবে, এ হচ্ছে মহারহস্য, সেই জন্য সামনে থেকে দেখার লোভ সামলাতে পারছি না। কসবা অঞ্চলে ঢুকে পড়েছে ঝিনুকরা। ইস্টার্ন বাইপাসের কাছাকাছি এসে বাঁহাতি রাস্তা ধরতেই ঝাঁ চকচকে কমপ্লেক্সের বিশাল গেট, মাথার ওপর লেখা আকৃতি প্লাজা। গেটের কাছে একজন পুলিশ, দুজন সিকিউরিটি গার্ড। পেছনে সিকিউরিটি রুমটা বেশ বড়, আছে কম্পিউটার, ফোন, রীতিমতো ফার্নিশড। দীপকাকু গার্ডদের সামনে বাইক থামিয়ে জানতে চাইলেন, কোন বিল্ডিংয়ে ঘটেছে ঘটনাটা? কমপ্লেক্সে 6টা বহুতল। থমথমে মুখে একটার দিকে আঙুল তুলল একজন গার্ড। বাইক স্টার্ট করাই ছিল। গতি বাড়িয়ে এগিয়ে চললেন দীপকাকু। কমপ্লেক্সের বিল্ডিংগুলো 10 তলার। নির্দিষ্ট বহুতলের লিফটে চেপে 6 তলায় এসে দেখা গেল 4টে ফ্ল্যাট রয়েছে। একটার দরজায় ভীষণ ভিড়, সবাই প্রাণপণে উঁকিঝুঁকি মারছে। বোঝাই যাচ্ছে পুলিশ এদের ঘরে ঢুকতে দিচ্ছে না। দীপকাকু কর্তৃত্ব ব্যঞ্জক এবং গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, দেখি শুনুন তো, ভেতরে যেতে দিন। সঙ্গে সঙ্গে ভিড় দুভাগ হয়ে গেল। প্রয়োজনে ছোটখাটো চেহারাতেই দীপকাকু অনায়াসে এমন ব্যক্তিত্ব এনে ফেলেন যে বাঘা বাঘা লোকজন পর্যন্ত থতমত খেয়ে যায়। দরজা আগলে দাঁড়িয়ে আছেন একজন কনস্টেবল। দীপকাকু তাকে বললেন, অফিসারকে বলুন দীপঙ্কর বাগচি এসেছেন, লালবাজারের রঞ্জন। বাকিটা বলতে হলো না। ভেতর থেকে সম্ভবত ইনভেস্টিগেটিং অফিসার বলে উঠলেন, না না, রেফারেন্স দিতে হবে না, আপনাকে আমরা চিনি, আপনার কাজকর্ম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়। পথ ছেড়ে দিলেন কনস্টেবল। ঘরটা মানে ড্রয়িং রুমটা বিশাল বড়। এতজন পুলিশের উপস্থিতিতেও বেশ ফাঁকা ফাঁকা লাগছে। অফিসার দীপকাকুর সঙ্গে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। সুঠাম চেহারা, বয়স আন্দাজ ওই 32 থেকে 34 হবে। দীপকাকুর থেকে খানিকটা ছোটই হবেন। ঝিনুকের এবার চোখ গেল মেঝের দিকে। ভীষণ চমকে উঠল। মেঝেতে চিত অবস্থায় একটা বডি পড়ে রয়েছে। বুক ফুটো হয়ে দেখা যাচ্ছে রক্তের দাগ। তবু ভালো, মৃতদেহের মুখটা উল্টো দিকে ফেরানো। চোখ সরিয়ে নিল ঝিনুক। এ ঘরে ঝিনুকদের বাদ দিলে একজনই শুধু পুলিশের উর্দি ছাড়া। ড্রয়িং রুমের শেষ প্রান্তে মাথা নিচু করে সোফায় বসে আছেন। চেহারায় বিধ্বস্ত ভাব। সম্ভবত ইনি ফ্ল্যাটটার মালিক। বয়স 40-এর ওপরই হবে। দীপকাকু আর অফিসারের মধ্যে কেসটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। একটা অংশ মিস করা চলবে না। ঝিনুক এগিয়ে গিয়ে দীপকাকুর পাশে দাঁড়ালো। দীপকাকু জানতে চাইছেন, খুনটা কি কি কারণে বিস্ময়কর মনে হচ্ছে আপনার? অফিসার বলতে থাকলেন, মৃত ছেলেটি থেকে আমরা পার্স বা মোবাইল কিছুই পাইনি, ফলে পরিচয়টা ঠিক জানা যাচ্ছে না, আর ফ্ল্যাটের লোকজনও চিনতে পারছে না একে। অবশ্য তারা যদি আমাদের সত্যি বলে থাকে তো। এই কথার পরেই ঝিনুকের চোখ যায় সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে। অসহায় দৃষ্টিসহ মুখটা একবার তুলে অফিসারকে দেখে ফের নামিয়ে নিলেন। ঝিনুকের অনুমান তার মানে সঠিক, ইনি ফ্ল্যাটের কর্তা বা কর্তাস্থানীয়। অফিসার তার কথা বিশ্বাস করেননি বলে হতাশ হলেন। ফের পুলিশ অফিসারের কথায় মন দেয় ঝিনুক। উনি বলে যাচ্ছেন, সেকেন্ড থিং হলো ছেলেটা এখানে কিভাবে এলো, যে একে গুলি করেছে সেই বা কোন উপায়ে ঢুকলো ফ্ল্যাটে, এগুলো কিছুই বোঝা যাচ্ছে না। তবে এই ফ্ল্যাটে যদি কেউ খুন করে থাকে সেটা কিন্তু আলাদা কথা, তার প্রমাণ অবশ্য এখনো পাওয়া যায়নি। ঝিনুক লক্ষ্য করল এবার আর ফ্ল্যাটের বাসিন্দাটা মুখ তুললেন না। পুলিশের থেকে সহানুভূতির আশা ছেড়ে দিয়েছেন। দীপকাকু অফিসারের কাছে জানতে চাইলেন, বডিটা এখানে কিভাবে এলো? মানে দরজা জানালা সব বন্ধ ছিল? সব বন্ধ, এমনকি ওদিকের গ্রিলও কাটা হয়নি। বলে অফিসের যেদিকে তাকালেন সেখানে কাঁচের স্লাইডিং দরজা। বাইরের বারান্দা পুরো গ্রিল দিয়ে ঘেরা।
কাঁচের দরজার সামনে পর্দাটা এক ধারে সরিয়ে রাখা। দীপকাকু বলে উঠলেন, বডিটা এখানে কি করে এলো সে না হয় পরে দেখা যাবে। গুলিটা এ ঘরে করা হয়েছে তার কি কোনো প্রমাণ আছে? মৃত্যুর পর এখানে এনে ফেলা হয়নি তো? খুন এ ঘরেই করা হয়েছে। ফায়ার করা বুলেটের খোল আমরা এখানেই পেয়েছি। এ দেখুন, এই যে দাগটা দেখছেন, হ্যাঁ এইটা, হ্যাঁ। আশেপাশের ফ্ল্যাটের লোক জানিয়েছে ফায়ারিংয়ের আওয়াজ পেয়েছে, আর এই ফ্ল্যাটে যারা ছিল তারা তো পেয়েইছে। তাদের বক্তব্য ফায়ারিং এ ঘরেই হয়েছে। দীপকাকু চুপ করে রইলেন, একটু ভেবে নিয়ে বললেন, সবটাই সাজানো হতে পারে। বডিটা এখানে এনে ফেললো, স্লাইডিং দরজাটা ঠেলে সরিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করলো বাইরে, বুলেটের খোলটা পড়ে থাকতে দিল ঘরে। এরকম করার কারণ? প্রশ্নটা না করে পারল না ঝিনুক। দীপকাকু বললেন, খুনের দায়টা এই ফ্ল্যাটের বাসিন্দাদের ঘাড়েই ফেলা যাবে, ব্যাস। আসলে সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ফায়ারের পর বুলেটের খোল যে ওখানেই পড়েছিল তা আমরা নিশ্চিত করে বলতে পারি না, কারণ আমাদের আসার আগে এখানে প্রচুর লোক জমায়েত হয়েছিল। যে কারোর পায়ে লেগে বুলেটের খোল ওখানে চলে যেতেই পারে। লোকজন ঢুকে পড়ার কারণে আপনারা মৃতের এবং খুনির ফুটপ্রিন্ট পাননি। বডিটা বাইরে থেকে টেনে এনে এখানে ফেলা হয়েছে কিনা তারও কোনো প্রমাণ পাচ্ছেন না, তাই তো? এক্স্যাক্টলি, কিন্তু তার আগে তো আমায় বুঝতে হবে বডিটা এখানে ঢুকলো কিভাবে। আচ্ছা, কার্তুজের খোলটা একবার দেখতে পারি? ও হ্যাঁ, অবশ্যই। আসলে ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য রেখে দিয়েছি, ওনারা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বেন। বলার পর অফিসের পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলকে ইশারায় বুলেটের খোলটা আনতে বললেন। ট্রান্সপারেন্ট ছোট্ট প্লাস্টিকের প্যাকেটে রাখা খোলটা নিয়ে এসে অফিসারের হাতে দিল কনস্টেবল। উনি সেটা দিলেন দীপকাকুর হাতে। প্লাস্টিক প্যাকেটটা তুলে ঘুরিয়ে ফিরিয়ে দেখে দীপকাকু বললেন, 9mm বুলেট, তার মানে পিস্তল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করা হয়েছে নাকি দূর থেকে? বডিতে ইনজুরি দেখে কিছু বুঝলেন? পিঠে গুলি করা হয়েছে সেটা তো বুকের স্পট দেখে বোঝা যাচ্ছে। ঠিক ধরেছেন, পিঠে গুলি করা হয়েছে, তবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নয়। তাই যদি হতো তাহলে গোল পোড়া মতো দাগ থাকতো। আর কতটা দূর থেকে ফায়ার করা হয়েছে এটা ফরেন্সিক এক্সপার্টরাই ভালো বলতে পারবেন। বুলেটের খোল রাখা প্লাস্টিক প্যাকেট কনস্টেবলের হাতে দিয়ে দীপকাকু চিত হয়ে থাকা মৃতদেহর দিকে এগোলেন। ঝিনুকও অনুসরণ করল। মুখ যে পাশে ফেরানো সেখানেই উবু হয়ে বসলেন দীপকাকু। ঝিনুকের এখন আর অতটা অস্বস্তি হচ্ছে না। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে ফেলার ফলে নার্ভাসনেস মোটামুটি উধাও হয়েছে। মৃত ছেলেটির বয়স 24-এর বেশি হবে না। মঙ্গোলিয়ান মুখ, মাথার চুল খুব ছোট ছোট করে কাটা, চোখ বোঝা, শান্তিতে ঘুমোচ্ছে যেন। ছেলেটার আপাদমস্তক জরিপ করছেন দীপকাকু। বলে উঠলেন, মিস্টার রায়, ছেলেটার প্যান্ট জামার স্টিকার দেখে বোঝা যাচ্ছে না কোন অঞ্চলের? মিস্টার রায় সম্বোধনটা অফিসারের উদ্দেশ্যে। পুরো নাম তাপস রায়। ওর বুক পকেটের উপরে কালো নেম প্লেটে লেখা আছে নামটা। দীপকাকুর প্রশ্নের উত্তরে অফিসার বললেন, আসলে আজকালকার দিনে বেশিরভাগ লোকই তো ব্র্যান্ডেড ড্রেস পরে, আর এর শার্ট ট্রাউজার্স এগুলোও তাই। তাই কলকাতায় কেনা না গুয়াহাটিতে কেনা এটা বোঝার কোনো উপায় নেই। ছেলেটার চেহারায় নর্থ ইস্ট ইন্ডিয়ার ছাপ আছে। গুয়াহাটি সে কারণে বললেন, তাই না? মাথা ওপর নিচ করে সম্মতি জানালেন অফিসার। দীপকাকু ফের মন দিয়ে মৃতদেহটা পর্যবেক্ষণ করছেন। প্যান্টের পকেট থেকে বের করলেন ম্যাগনিফাইং গ্লাস। ওর জামা প্যান্টের ভেতরে আরও অনেক কিছুই আছে যা ইনভেস্টিগেশনের প্রাথমিক পর্যায়ে কাজে লাগবে। হাই পাওয়ারের চশমার সামনে আতশ কাঁচ রেখে মৃতদেহের ওপর ঝুঁকে পড়েছেন দীপকাকু। ছেলেটার মুখ, বুকে গুলির ক্ষত, জামার কলার, কোমরের বেল্ট সবই দেখছেন ঘাড় কাত করে, শরীর বেঁকিয়ে। বডি ছুঁচ্ছেন না, নিয়ম নেই। ফরেন্সিক টিমের কাজ ব্যাহত হবে। ইনভেস্টিগেটিং অফিসারের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকে। প্রথমে তাকে এসেই তো দেখতে হয় সব, দেহে প্রাণ আছে কিনা, বডি নিয়ে নাড়াচাড়াও করতে হয়। এক্ষেত্রে যেমন তাপস রায়কে মৃতদেহটিকে পাশ ফিরিয়ে পিঠের ক্ষতটা দেখতে হয়েছে। শার্ট আর ট্রাউজারের স্টিকার দেখেছেন, ব্যাস, এর বেশি না।
বাকিটা ফরেন্সিক গ্রুপের এখতিয়ার। উঠে দাঁড়ালেন দীপকাকু। মৃতদেহের ওপর চোখ রেখে খানিক ধন্দের গলায় বললেন, মিস্টার রায়, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছেন? ছেলেটার হাতে রাবারের গ্লাভস, পায়ে মোজা, কিন্তু জুতো নেই কেন? এতে আশ্চর্যের কি আছে? হাত পায়ের ছাপ লুকোনোর জন্যই হয়তো এগুলো পড়েছে। জুতো পরে থাকলেও তো ফুটপ্রিন্ট পাওয়া যেত না, জুতোটা তাহলে খুলে রাখলো কেন? উত্তর খুঁজে পাচ্ছেন না অফিসার। অপ্রতিভা হয়ে দীপকাকুর দিকে চেয়ে আছেন সপ্রশ্ন দৃষ্টিতে। সোজা হয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে দীপকাকু বললেন, কারণ তো একটা থাকবেই, খুঁজে বার করতে হবে। 2 পা এগিয়ে এসে দীপকাকু অফিসারকে জিজ্ঞেস করলেন, বডিটা প্রথমে কে দেখে, তারপর কি কি হয় আমাকে একটু বলতে পারবেন? বডি প্রথমে দেখেন এই ফ্ল্যাটের কর্ত্রী, কিন্তু এমনই সেটব্যাক হয়েছে তার যে কথা বলার অবস্থায় নেই তিনি। ওনার হাজব্যান্ড মানে ফ্ল্যাট মালিকের সঙ্গে কথা বলে আপনি গোটা বিষয়টা জেনে নিতে পারবেন বলে অফিসার সোফায় বসা বিধ্বস্ত মানুষটিকে নির্দেশ করলেন। অফিসারের কথা কানে গিয়েছে ফ্ল্যাট কর্তার। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। দীপকাকু ইশারায় ওকে বসতে বলে এগিয়ে গেলেন। ঝিনুক এগোল। ভদ্রলোকের পাশে গিয়ে বসলেন দীপকাকু। জিজ্ঞেস করলেন, আপনার নাম কি, বাই প্রফেশন কি করেন? আমার নাম সুপ্রিয় পাল, মার্কসম্যান কোম্পানির কলকাতার অফিসে আছে, চিফ ইঞ্জিনিয়ার। নিচু এবং ক্লান্ত স্বরে কথাগুলো বললেন ফ্ল্যাট মালিক। ঝিনুক সোফায় বসেনি। সিটিং এরিয়ার কার্পেটের ওপর দাঁড়িয়ে নোটবুক পেন বের করেছে সে। দুজনের কথোপকথন থেকে দরকারি পয়েন্টগুলো লিখে নেবে। প্রত্যেক কেসে তদন্ত চলাকালীন নোট রাখতে বলেছেন দীপকাকুই। ছোটোখাটো তথ্য ভুলে গিয়ে অনেক সময় গোল পাকিয়ে ফেলেন। তখন ঝিনুকের থেকে জেনে নেন। পয়েন্ট নোট করা থাকলে ঝিনুকেরও কেস নিয়ে ভাবতে সুবিধে হয়। ফ্ল্যাট মালিকের উদ্দেশ্যে দীপকাকু বললেন, ঘটনাটা গোড়া থেকে বলুন তো দেখি। কখন টের পেলেন আপনার ফ্ল্যাটে বডিটা পড়ে আছে? একেবারেই অজ্ঞাত পরিচয়, যাকে আপনি জীবনে প্রথম দেখেছেন, তাই তো? হ্যাঁ, অফিসের কাজে কাল আমার চেন্নাই যাওয়ার কথা ছিল। রাত 1টায় ফ্লাইট। ডিনার সেরে ওই 10টা নাগাদ বাড়ি থেকে বেরোলাম। অন্তত ঘন্টা 2 আগে রিপোর্টিং করতে হবে এয়ারপোর্টে। বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। প্লেন ছাড়তে তখনও ওই মিনিট 40 বাকি। জানিয়ে দেওয়া হলো যে বিশেষ কারণে ফ্লাইট ক্যান্সেলড। তো সকাল 6টার ফ্লাইটে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু তাতে আমার কোনো কাজই হবে না। চেন্নাইয়ের অফিসের মিটিং শিডিউল ছিল সকাল 9টায়, তাই বাড়ি ফিরে আসবো বলে স্থির করলাম। এয়ারপোর্ট থেকে বাড়িতে ফোন করে জানালেন ফিরে আসছেন, তাই তো? না, জানাইনি। আমার স্ত্রী মেয়ে ততক্ষণ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ভাবলাম 2বার করে ঘুম ভাঙিয়ে কি লাভ, আমি ফিরে এলে ওদের তো ঘুম ভাঙবেই। তো ফ্ল্যাটে এসে আমি ডোরবেল টিপেছি, হয়তো 30 সেকেন্ডের মতো। ঘরের ভেতর থেকে গুলির আওয়াজ। প্রথমে আমার বিশ্বাসই হচ্ছিল না, মানে ভাবছিলাম ঠিক শুনছিলাম কিনা। তারপরে আমার স্ত্রীর প্রচণ্ড ভয় পাওয়া চিৎকার। বুঝতে পারছি যে ফ্ল্যাটে মারাত্মক কোনো বিপদ ঘটছে। দরজা ধাক্কা দিচ্ছি, সোমা 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 বলে ডাকছি। সোমা আমার স্ত্রীর নাম। 1 মিনিট, আপনি ডোরবেল টিপলেন কেন? ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আপনার কাছে ছিল না? ছিল, সোমা দিয়ে রেখেছে। হামেশাই ট্যুর করতে হয় আমাকে। চাকরি বা অন্য কোনো প্রফেশনে সোমা নেই, ও শুধু সংসারটাই সামলায়। তবে এমন তো হতেই পারে যে কোনো দরকারি কাজে বাইরে যেতে হলো ওকে, আর আমি তখন ট্যুর সেরে ফিরে আসছি। সেক্ষেত্রে ডুপ্লিকেট চাবিটা কাজে লাগবে। কিন্তু আজ পর্যন্ত সেরকম ইনসিডেন্ট কখনো হয়নি। তো কাল ওদের ঘুম না ভাঙাতে চেয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকতেই পারতাম, কিন্তু সেই কথাটা মাথাতেই আসেনি, কারণ ফ্ল্যাটে ফিরে বেল টেপাটা এমন অভ্যাসের মতো হয়ে গিয়েছে। তারপর কি হলো বলুন। দরজাটা মেয়ে খুলে দিয়েছিল। ঘরে পা দিয়ে দেখি ছেলেটা ওইখানে ঠিক ওইভাবে পড়ে আছে, আর সোমা পড়ে আছে ওই কার্পেট এরিয়ায়। বলতে বলতে নিজের পা থেকে ফুট 4 দূরত্বে আঙুল নির্দেশ করলেন সুপ্রিয়বাবু। ফের বলতে লাগলেন, মেয়ে তো থরথর করে কাঁপছে, কোনো কথাই বলতে পারছে না। আমার প্রথমে মনে হয়েছিল যে সোমাও বোধহয় মারা গিয়েছে। নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে দেখলাম না, শ্বাস পড়ছে, তার মানে সেন্সলেস।
আর ছেলেটার বুকে গুলির ফুটো দেখে বুঝলাম যে সব শেষ। তারপর আশপাশের ফ্ল্যাটের লোকজনদের ডাকলেন? না না, ডাকতে হয়নি। গুলির আওয়াজ কোথা থেকে এলো খুঁজতে বেরিয়ে আমার ফ্ল্যাটেই চলে এসেছিল কমপ্লেক্সের অনেকেই। ওরাই আমাকে সাহস জোগালো, বলল যে লোকাল থানায় ফোন করতে। দীপ কাকুর জিজ্ঞাসাবাদ শুনতে অফিসার তাপস রায় সমেত অন্যান্য পুলিশ কর্মীরা সোফার কাছাকাছি চলে এসেছিলেন। আগ্রহের কারণ নিশ্চয়ই দীপ কাকুর নতুন অ্যাঙ্গেলের প্রশ্ন নিয়ে। এবার দীপ কাকু জানতে চাইলেন, আপনার মেয়ের বয়স কত? প্রশ্নটা আদেও কতটা প্রাসঙ্গিক ধরতে পারে না ঝিনুক। তার ধারণা দীপ কাকু ছাড়া এই ঘরের আর কেউই বলতে পারবে না কেন তথ্যটা জানতে চাওয়া হলো। সুপ্রিয়বাবু কৌতূহলী না হয়ে বাধ্য ছাত্রের মতো উত্তর দিলেন, 12 বছর, ক্লাস 6-এ পড়ে। তার মানে যথেষ্ট ম্যাচিওর্ড। ওর থেকেও তো ঘটনার কিছু বিবরণ পাওয়া যেতে পারে, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গিয়েছে। কথা বলা যাবে ওর সঙ্গে? এবার বোঝা গেল বয়স জানতে চাওয়ার কারণ। সুপ্রিয়বাবু খানিকটা ইতস্ততার সঙ্গে জানালেন, মানে আসলে তোরসা মাকে নিয়ে ভীষণ টেন্সড, মাথার কাছেই বসে রয়েছে। এই সময় কি ওর সঙ্গে কথা বলাটা ঠিক হবে? আচ্ছা, আপাতত থাক। গোটা ফ্ল্যাটটা নিশ্চয়ই আপনাদের সার্চ করা হয়ে গিয়েছে? হ্যাঁ। কোনো পিস্তল নিশ্চয়ই পাননি? পেলে এতক্ষণে আমাকে নিশ্চয়ই বলতেন। পিস্তল থাকার কোনো সম্ভাবনা ওকে দেখা গিয়েছে? না, সেরকম তো কিছু চোখে পড়েনি। অফিসারের উত্তর শুনে নিয়ে দীপকাকু সুপ্রিয় পালকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি বন্দুক রাখার লাইসেন্স আছে? না, নেই। সত্যিকারের রাইফেল বা পিস্তল আমি কোনোদিনই হাতে নিয়ে দেখিনি। প্রয়োজনীয় পয়েন্টগুলো নোটবুকে লিখে নিচ্ছে ঝিনুক। সোফা ছেড়ে উঠে পড়লেন দীপকাকু। তাপস রায়কে বললেন, আমি একবার ফ্ল্যাটটা ঘুরে ফিরে দেখি, যদি আপনারা সবাই দেখেছেন। বাই এনি চান্স কোনো ক্লু পেয়ে যদি যাই। যদি পান প্লিজ জানাবেন। এই কেসটা ভোগাবে মনে হচ্ছে। বলার পর অফিসার এক হাবিলদারের উদ্দেশ্যে বললেন, এই বাইরে গিয়ে একটু চায়ের ব্যবস্থা করো তো। উফ, মাথাটা একেবারে ধরে যাচ্ছে। ঘরের এই পরিবেশে মাথা ধরে যাওয়ারই কথা। ঝিনুকেরও ধরে গিয়েছে। এই সময় চা পেলে দীপকাকুরও ভালো লাগবে। এমনিতে ঝিনুক চা খায় না, আর ডেড বডি পড়ে থাকা ঘরে তো কোনো প্রশ্নই নেই। সে তার যতই মাথা ধরুক। স্লাইডিং ডোর ঠেলে দীপকাকু পৌঁছলেন গ্রিল ঘেরা বারান্দায়। ঝিনুকও এলো। এখান থেকে কমপ্লেক্সের পেছন দিকটা দেখা যাচ্ছে। প্রায় 1.5 মানুষ উঁচু পাঁচিল, তার ওপর কাঁটাতারের বেড়া। পাঁচিল টপকে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব, যদি না বাউন্ডারির কোনো অংশে বড় গাছ টাছ থেকে থাকে। কসরত করে সেটাই উঠে ঘরে পড়ে থাকা ছেলেটা পাঁচিল টপকাতে পারে, নতুবা মেন গেট দিয়েই আসতে হয়েছে তাকে। দীপকাকু গ্রিল ধরে টানাটানি করে দেখছেন কাটা হয়েছে কিনা। যদিও একবার দেখেছে পুলিশ, তাও শিওর হয়ে নিচ্ছেন উনি। ফ্লোর থেকে সানশেড অব দি গ্রিল। জুতো ছেড়ে খানিকটা দূরে উঠে গিয়ে দেখতে লাগলেন টেনে টুনে। 3 দিক দেখার পর নেমে এলেন। পুলিশের কথাই ঠিক, কাটা হয়নি গ্রিল। জুতো গলিয়ে নিয়ে দীপকাকু ঘরে ঢুকলেন। চলে গেলেন সিটিং এরিয়ার অপোজিটে দেওয়াল জোড়া সুদৃশ্য কাঠের ক্যাবিনেটের সামনে। ঝিনুক পাশে গিয়ে দাঁড়ালো। ক্যাবিনেটের নিচ থেকে ওপর অবধি সব পাল্লাই কাঁচের, কোনোটা স্লাইডিং, কোনোটা আবার মুখোমুখি খোলার ব্যবস্থা। ডান দিকের দেওয়ালে অ্যালুমিনিয়াম ফ্রেমে কাঁচ বসানো ওপেন র্যাক। এত তাক জুড়ে শুধুই শোপিস। দেওয়ালের ফাঁকা অংশে ঝুলছে বিভিন্ন ধরনের মুখোশ, জাপানি পাখা, কাগজ বা কাপড়ের ওপর আর্টওয়ার্ক। এসবের নিচে ফ্লোরের ওপর বড় বড় ফ্লাওয়ার ভাস, বাঁকুড়ার ঘোড়া, কাঠের কালো নানান সাইজের বক্সের ওপর পোড়ামাটি, ডোকরার বিভিন্ন মূর্তি বা মোটিভ। বোঝাই যাচ্ছে শুধুমাত্র ঘর সাজানোর জন্য জিনিসগুলোকে এখানে রাখা হয়নি, কালেকশনের ঝোঁক কাজ করেছে। রুমাল বের করে বাঁ হাতে জড়িয়ে নিয়েছেন দীপকাকু, ডান হাতে নিয়েছেন পেন্সিল টর্চ। ক্যাবিনেটের কাঁচের পাল্লা সরানোর চেষ্টা করছেন। কোনোটা খুলছে, কোনোটা খুলছে না, লক করা আছে। পাল্লার এমন জায়গায় রুমাল সমেত আঙুল রাখছেন দীপকাকু, সচরাচর সেখানে হাত দিয়ে কেউই পাল্লা খুলবে না। অর্থাৎ কাঁচের পাল্লায় যেসব হাতের ছাপ আছে অটুট রাখতে চাইছেন, তাতে ফরেন্সিক টিমের কাজে ব্যাঘাত ঘটবে না। কালেকশনের আইটেম দেখে ধাঁধা লেগে যাচ্ছে ঝিনুকের।
প্রত্যেকটা র্যাকে আলাদা আলাদা বিষয় রাখার চেষ্টা করা হয়েছে। এলোমেলো হয়ে আছে একটু। কেউ হয়তো একটা র্যাক থেকে জিনিস তুলে ভুল করে রেখেছে অন্য র্যাকে। বিভিন্ন ধরনের চাবির রিং, চামচ, আনকমন আকারের পট, নানান ডিজাইনের ঘণ্টা, সামুদ্রিক শাঁখ, সেরামিক বা অন্যান্য ধাতুর বিভিন্ন ভঙ্গির গণেশ মূর্তি, বৌদ্ধদের জপযন্ত্র, বিচিত্র সব পেপারওয়েট, নানান দেশের কয়েন, এমনকি মথ প্রজাপতিও কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা আছে। সংগ্রহের কোনো নির্দিষ্ট সাবজেক্ট নেই। বেশ কিছু শোপিসের সঙ্গে সাদা সুতো দিয়ে ছোট্ট চিরকুট বাঁধা। লেখা রয়েছে জিনিসটার পরিচয়। সেগুলো পড়ে জানা যাচ্ছে এখানে বহু বিদেশের জিনিসও রয়েছে। আন্দাজ করা যায় সংগ্রহের ঝোঁকটা সুপ্রিয় পালের, কারণ অফিসের কাজে ট্যুরে যেতে হয়। এখন বোঝা যাচ্ছে বিদেশেও যান, স্মারক হিসেবে জিনিসগুলো নিয়ে আসেন। এটা প্রায় স্মারক সংগ্রহশালাই হয়ে উঠেছে। ঝিনুকের কেমন যেন সন্দেহ হলো, এই সংগ্রহশালার কারণেই কি এই ফ্ল্যাটে এত বড় ঘটনা ঘটে গেল? একই সঙ্গে এটাও মনে হচ্ছে খুব দুর্মূল্য বা দুষ্প্রাপ্য জিনিস তো এগুলো নয়। যদি হতো এত খোলামেলাভাবে রাখতেন না ফ্ল্যাট মালিক। ক্যাবিনেটের অধিকাংশ কাঁচের পাল্লাই খোলা যাচ্ছে। একটু আগেই যেমন দীপকাকু ক্যাবিনেটের মাঝখানে নিচ থেকে ফিট 3 ছেড়ে হাফ রাউন্ড যে কাঁচের পাল্লাটা আছে রুমাল জড়ানো আঙুল দিয়ে সেটা খুলেছিলেন। টর্চ জেলে ভেতরের জিনিসগুলো দেখলেন। এত সহজে যেখানে পৌঁছানো যায় তার জন্য খুনের মতো ঘটনা ঘটবে কেন? ক্যাবিনেট, ওপেন র্যাক, ফ্লোরে রাখা সব শোপিসই দেখা হয়ে গেল দীপকাকুর। মুখটা থমথমে, বোঝা যাচ্ছে না কোনো ক্লু পেলেন কিনা। এবার চলে এলেন সেই পরিচিত ভঙ্গিতে। চশমার সামনে আতশ কাঁচ নিয়ে হামাগুড়ি দিচ্ছেন শোপিস সংগ্রহের ক্যাবিনেটের ঠিক সামনেটায়। আশা করছেন কোনো ক্লু যদি পাওয়া যায়, অপরাধীর পায়ের ছাপ বা অন্য কিছু। দীপকাকুকে এবার ভঙ্গিটা পাল্টাতে বলতে হবে। কেমন কেমন যেন লাগে, বড্ড অস্বস্তি হয় ঝিনুকের। একবার পুলিশদের দিকে তাকায় সে। যা ভেবেছিল তাই। সকলের দৃষ্টি দীপকাকুর ওপর। চোখের কৌতূহল কৌতুকে পরিণত হতে সময় লাগবে না। মুখ ফিরিয়ে নেয় ঝিনুক। দীপকাকু পৌঁছে গিয়েছেন স্লাইডিং দরজার পর্দার কাছে। পর্দার নিচের ফ্লোরটা একটু বেশি সময় ধরে দেখে উঠে পড়লেন। প্যান্টের পকেটে রুমাল, আতশ কাঁচ চালান করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছেন। কপালে চিন্তার ভাঁজ। অফিসার এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, পেলেন কিছু? দীপকাকু অফিসারের দিকে তাকালেনই না, এক মনে ভেবে যাচ্ছেন। হাবিলদার চা নিয়ে এলো। হাতে সুন্দর একটা ট্রে, দারুণ ডিজাইনের সব কাপ। চায়ের রংটাও খাসা। দীপকাকুকে অফার করতে হলো না, নিজেই একটা কাপ তুলে নিয়ে ডিজাইনটা দেখছেন। অফিসারের উদ্দেশ্যে বললেন, আপনি বাইরে থেকে চা আনতে বলেছিলেন না? কোন দোকান থেকে এত দামি কাপে চা পাঠিয়েছে? উত্তরটা দিল হাবিলদার। বলল, আমি বাইরে থেকেই আনতে যাচ্ছিলাম, ওই পাশের ফ্ল্যাটের ভদ্রলোক যেতে দিলেন না, ওরাই বানিয়ে দিলেন। ও, এই ফ্ল্যাটের রুচি পাশের ফ্ল্যাটেও প্রভাব ফেলেছে দেখছি। কথাটা শৌখিন কাপ ট্রেডের জন্য বলা। হাবিলদার বাকি পুলিশদের চা দিতে গেল। দীপকাকু চা খেতে খেতে অফিসারকে বললেন, সামনে ব্যালকনিতে একবার যাব। যান না, আমরাও গিয়েছিলাম। ফ্ল্যাট মালিক বলেছেন ব্যালকনির দরজাটা রাতে বন্ধ হয়েছিল, আর ওদিক থেকে কারুর ঘরে ঢোকার সম্ভাবনা নেই। তবু একবার দেখে এসেছি। আসলে ফ্ল্যাট মালিক যে সত্যি বলছেন তারও তো কোনো মানে নেই, তাই না? আর সত্যি কথা বলতে কি, সেরকম কোনো ক্লু অবশ্য আমাদের চোখে পড়েনি। বলে চা খাওয়ায় মন দিলেন অফিসার। কিছুক্ষণ পর চা খাওয়া শেষ হলো দুজনেরই। হাবিলদার ফাঁকা ট্রে নিয়ে এলো। দীপকাকু কাপ নামিয়ে ব্যালকনির দরজার দিকে এগোলেন। সঙ্গে চলল ঝিনুক। খেয়াল করল অফিসারও আসছেন। দরজা এখনও বন্ধ করাই আছে। ছিটকিনি খোলার আগে দীপকাকু খানিকক্ষণ দরজার দিকে চেয়ে থাকলেন। দরজার দুপাশে জানালা, কাঠের ফ্রেমে কাঁচ দেওয়া পাল্লা, ছিটকিনি দিয়ে রাখা সে দুটোতেও। দরজার ছিটকিনি খুলে ব্যালকনিতে এসে দাঁড়ালেন দীপকাকু, সঙ্গে অফিসার এবং ঝিনুক। খালি চোখেই দেখা যাচ্ছে পুলিশের জুতোর ছাপ ব্যালকনি জুড়ে। শীতকালে ধুলো ওড়ে বেশি। ব্যালকনির জমা ধুলোর কারণেই বুটের ছাপগুলো স্পষ্ট হয়েছে। এর মধ্যে অন্য কারুর পায়ের ছাপ পাওয়া দুষ্কর।
তাই হয়তো সেই চেষ্টায় না গিয়ে দীপকাকু আতস কাঁচ দিয়ে কোমর সমান রেলিং, ওপরে হাত রাখার ব্ল্যাক কালারের পাইপ, ব্যালকনি সংলগ্ন বিল্ডিংয়ের দেওয়াল, গাছের টব এসব দেখছেন। বিল্ডিংয়ের ব্যালকনিগুলো খুব সুন্দর। কমপ্লেক্সে ঢোকার সময়ই চোখ টেনেছিল ঝিনুকের। প্রায় সব ব্যালকনিতেই টবের গাছে বাগান করার প্রয়াস। রেলিংয়ে বাঁধা একটা নাইলনের দড়ি হাতে তুলে নিয়েছেন দীপকাকু, যার শেষ প্রান্তে সাধারণ একটা বাজারের ব্যাগ। উঁচু ফ্ল্যাটের বাসিন্দাদের এটা কমন ব্যবস্থা। নিচ থেকে দুধের প্যাকেট, খবরের কাগজ, আরও নানান জিনিস তুলে আনার জন্য। দড়ি ছেড়ে দিয়ে দীপকাকু এখন রেলিং ধরে ঝুঁকে একবার নিচটা দেখছেন, তারপর ওপরটা। এইভাবেই প্রদক্ষিণ করতে লাগলেন রেলিংয়ের আগাগোড়া। কি দেখছেন উনিই জানেন। অনুমান ক্ষমতা দিয়ে নাগাল পাচ্ছে না ঝিনুক। পর্যবেক্ষণ মনে হচ্ছে এবার শেষ হলো। হাত ঝাড়তে ঝাড়তে এগিয়ে আসছেন দীপকাকু। অফিসারকে বললেন, এখানে যা দেখার মোটামুটি হয়ে গিয়েছে, একবার ছাদটা যাব। ছাদে? আসলে ছাদে আমরা যাইনি, আপনি যান না, ঘুরে আসুন। আর ছাদের দরজা বন্ধ না খোলা তাও তো জানি না। দাঁড়ান দেখছি। ঘোষবাবু, ছাদের দরজাটায় তালা দিয়ে একবার দেখুন তো। আর বন্ধ থাকলে চাবি জোগাড় করে মিস্টার বাগচিকে একবার নিয়ে যান। ফ্ল্যাট মালিকের মোবাইল নাম্বার নিশ্চয়ই নিয়েছেন কলেজ চেক করার জন্য? নিয়েছি। এই কেসে উনি একজন সম্ভাব্য অপরাধী। রাইট। ওর কটা মোবাইল? একটা। ওর স্ত্রীর মোবাইল নাম্বারটাও নিন, ওটারও কল লিস্ট বার করে রাখুন। কেন বলছেন এ কথা? মনে হচ্ছে স্ত্রীর মোবাইল নাম্বারটাও তদন্তের কাজে লাগবে। ফরেন্সিক টিম এলে বলবেন কাঠের বড় ক্যাবিনেটটা একবার চেক করতে। অপরাধের হাতের ছাপ পাওয়া গেলেও যেতে পারে। কি করে পাওয়া যাবে? ডেড বডির হাতে তো গ্লাভস। ছেলেটা একা ছিল না, খুনিও ছিল ঘরে। তার হাতে গ্লাভস ছিল কিনা আমরা জানি না, তো এটা যে মার্ডার সেটা পরিষ্কার। নিজের পিঠে ওভাবে গুলি করে সুইসাইড করা যায় না। রাতে ব্যালকনির দরজা বন্ধ ছিল কিনা সে ব্যাপারে যখন আমরা শিওর নই, তাহলে ধরে চলা ভালো যে অপরাধী কিংবা অপরাধীরা ঘরে ঢুকেছিল এই পথ দিয়েই, কোনোভাবে উঠে এসেছিল বারান্দায়। ফরেন্সিক টিমকে বলবেন ব্যালকনি লাগোয়া দুপাশের দেওয়ালও যেন পরীক্ষা করে। এখানে আসার জন্য দেওয়ালটাকে হাত এবং পায়ের সাপোর্ট হিসেবে ব্যবহার করার কথা, আর এই পর্দাটাকে চেক করতে বলবেন। ব্যালকনির দরজার পর্দাটাকে নির্দেশ করলেন দীপকাকু। পর্দা এখন এক পাশে টেনে রাখা। অফিসার জানতে চাইলেন, পর্দা চেক করে কি পাওয়া যাবে? কিছু ক্লু থেকে যাওয়ার চান্স রয়েছে। আশা করা যায় রাতে পর্দাটা পুরোটাই টানা ছিল, দুষ্কৃতী পর্দা সরিয়ে ঢুকেছে। এত দূর বেয়ে ওঠার কারণে দেওয়াল কিংবা অন্য কিছুর রং, ধুলোময়লা হাতে অথবা গ্লাভসে লেগে থাকতে পারে, যার প্রমাণ পর্দাটায় রয়ে গিয়েছে। এছাড়াও কিছু না কিছু ক্লু সে বা তারা এখানে রেখে যাবেই। পর্দা টানাই ছিল, আমরা সরিয়েছি। তাহলে তো হয়েই গেল। এখান দিয়ে যদি ঢোকে, পর্দাটা পরীক্ষা করা মাস্ট। একজন কনস্টেবল এসে দাঁড়ালেন চৌকাঠে। অফিসারের উদ্দেশ্যে বললেন, স্যার, ছাদের চাবি এনেছি। ইনি তার মানে ঘোষবাবু। অফিসার একই চাবি জোগাড় করতে বলেছিলেন। এখন ঘোষবাবুকে বললেন, চাবি টাকার কাছে ছিল। এই বিল্ডিংয়ের প্রত্যেকের ফ্ল্যাটের ছাদের একটা করে চাবি দেওয়া আছে। এই ফ্ল্যাট থেকেই চাবি পেলাম। মালিকের মনের অবস্থা তো ভালো নয়, চাবিটা খুঁজতে সময় লাগলো। যান, এনাদের ছাদে নিয়ে যান। ইয়েস স্যার। বলেই অ্যাবাউট টার্ন নিয়ে হাঁটা শুরু করলেন ঘোষবাবু। ঝিনুক দ্রুত পায়ে অনুসরণ করল। বডি পড়ে থাকা ঘর থেকে বেরোতে পারলে যেন বাঁচে। দীপকাকু আসছেন হেলে দুলে, তবে এরকম দম চাপা মর্মান্তিক কেসের আবহে ঝিনুকের ভালো লাগার মতো ব্যাপার ঘটেছে একটাই। দীপকাকুর কাছে কেউ তার পরিচয় জানতে চায়নি। প্রত্যেকটা কেসেই চায়, একে মেয়ে, বয়সও এত কম, গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাবতে পারেই না কেউ। আর ঝিনুকের উপস্থিতিতে কেস নিয়ে আলোচনা করতেও ইতস্তত করে। প্রত্যেকবারই দীপকাকুকে বলতে হয়, ও আমার অ্যাসিস্ট্যান্ট, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। ইনভেস্টিগেটিং অফিসার তাপস রায় ঝিনুকের পরিচয় জানতে না চাওয়ার কারণ কি দীপকাকু সম্বন্ধে জানতে গিয়ে অ্যাসিস্ট্যান্টের কথাও জেনে গিয়েছেন? তার মানে অপরাধ জগতে ঝিনুকের নামটাও কি এন্ট্রি হয়ে গেল? ঘোষবাবুকে নিয়ে তিনজন এখন ছাদে। দরজায় তালা দেওয়া ছিল, ঘোষবাবু খুলেছেন।
দীপকাকু ছাদে পা দিয়ে চলে গেছেন পাঁচিলের সেই অংশে যার নিচে বিল্ডিংয়ের ডান দিকের ব্যালকনি, যার একটা সুপ্রিয়বাবুর ফ্ল্যাটের। দীপকাকু খুঁটিয়ে দেখছেন এলাকাটা। ঝিনুক এই প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে আকৃতি প্লাজার গোটা বাউন্ডারিটা দেখার চেষ্টা করছে। 10 তলার ওপর থেকে ভারী সুন্দর লাগছে নিচের এলাকাটা। বিল্ডিংগুলোর সামনে পেছনে নানান আকৃতির বাগান, বাচ্চাদের 2টো পার্ক, রেলিং ঘেরা 4টে ওয়াটার বডি, যেন ঝুলনের পুকুর। বাউন্ডারি ওয়ালের গায়ে কোথাও বড় গাছ নেই। মৃত ছেলেটি তার মানে মেন গেট দিয়ে ঢুকেছিল। দীপকাকুর দিকে চোখ যায় ঝিনুকের। উবু হয়ে বসে মার্কার দিয়ে পাঁচিলের নিচের ফ্লোরে হাফ রাউন্ড আঁক কাটলেন। পাশে দাঁড়ানো ঘোষবাবুকে বললেন, এখানে কয়েকটা জুতোর দাগ দেখতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? দুদিকে মাথা নাড়লেন ঘোষবাবু, অর্থাৎ উনি দেখতে পাচ্ছেন না। দীপকাকু দেখেছেন ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে। সেটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। এবার আঙুল দিয়ে দেখাচ্ছেন পাঁচিলের ওপর হ্যান্ডরেস্টের পাইপটা। দীপকাকু বললেন, এই যে এখানে আছে দড়ি বাঁধার দাগ, মোটা দড়ি। টান পড়েছে ভালোই, পাইপের রং কিছুটা উঠে গিয়েছে। ফরেন্সিক টিমকে এই 2টো জায়গা ভালো করে দেখতে বলবেন। এটা আপনি স্যারকে বলে দিন, আমার কথা শুনবে কেন ফরেন্সিক? আমি তো অথরিটি নই। পকেট থেকে সেলফোন বার করলেন দীপকাকু, বললেন, তাপসবাবুর নম্বরটা বলুন। ঘোষবাবুর মুখস্থ নেই, নিজের ফোন দেখে বলতে হলো। দীপকাকু অফিসারকে কল করে প্রথমে বললেন, নমস্কার, দীপঙ্কর বাগচি বলছি, এই নাম্বারটা সেভ করে রাখুন। এরপর ছাদের ব্যাপারটা বললেন। সঙ্গে রাখলেন আরও একটা অনুরোধ, আপনি কাইন্ডলি মেন গেটের সিকিউরিটি রুমে ফোন করে দিন, গতকালের সিসিটিভির ফুটেজটা দেখব আমি। জানি আপনারা দেখেছেন, ইটস ন্যাচারাল। মৃত ছেলেটা মেন গেট দিয়ে ঢুকেছে কিনা সেটা জানার জন্যই দেখেছেন, ফুটেজে ঢুকতে দেখা যায়নি। গেলে আমাকে বলতেন, জানি, তবু আমি আরেকবার দেখতে চাই। মনে তো হচ্ছে সম্মত হলেন অফিসার। দীপকাকু ফোনটা পকেটে পুরে ঘোষবাবুকে বললেন, ফরেন্সিকের জায়গাটা ভালো করে দেখিয়ে দেবেন। এখন যদি নিচে নামেন, ছাদের দরজায় তালা দিয়ে রাখবেন আগের মতোই, কেমন? ঘোষবাবু ঘাড় কাত করলেন। ঝিনুকের উদ্দেশ্যে দীপকাকু বললেন, চলো চলে এসো। লিফটে করে গ্রাউন্ডে নেমে এসেছে ঝিনুকরা। সিকিউরিটি রুম লক্ষ্য করে গটগট করে হেঁটে যাচ্ছেন দীপকাকু। ঝিনুক পা মিলিয়েছে। মেন গেট আগের মতোই হাট খোলা। পুলিশ স্টিকার লাগানো একটা গাড়ি ঢুকে এলো। সেলাম ঠুকলো গেটে দাঁড়ানো হাবিলদার। ঝিনুকদের ক্রস করে গাড়িটা সোজা গিয়ে থামল সুপ্রিয়বাবুদের বিল্ডিংয়ের নিচে। হাতে ব্যাগপত্র নিয়ে সিভিল ড্রেসের কয়েকজন নেমে এলেন। মনে হচ্ছে ফরেন্সিক টিম এসে দাঁড়ালো। দীপকাকু নিশ্চয়ই খেয়াল করেননি গাড়িটাকে। একবারের জন্য ঘুরেও দেখলেন না, যেন আত্মমগ্ন সায়েন্সের এক প্রফেসর। ফরেন্সিকের টাস্ক দেওয়া হয়ে গিয়েছে, এখন চলেছেন অন্য ক্লাস নিতে। ছ দিন কেটে গেল, বাবার কথা মেলেনি। আকৃতি প্লাজা থেকে ফিরে বাবাকে সব ঘটনাই বলেছিল ঝিনুক। বাবা বলেছিলেন, এই কেসে দীপঙ্করের সাহায্য ছাড়া পুলিশ এক পাও এগোতে পারবে না। দেখো না, কালই হয়তো ডেকে পাঠাবে। ডেকে পাঠানো হয়নি। দীপকাকু আজ সকালে নিজে থেকে ফোন করেছিলেন ইনভেস্টিগেটিং অফিসার তাপস রায়কে। তদন্তের খবরাখবর নিয়ে অনুমতি চাইলেন সুপ্রিয় পালকে বিশদে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং আরও একবার সিকিউরিটি রুমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখার জন্য। অনুমতি পাওয়া গিয়েছে। দীপকাকু ঝিনুককে সঙ্গে নিয়ে চলে এসেছেন আকৃতি প্লাজায়। প্রথমেই ঢুকেছেন সিকিউরিটি রুমে। আগেরবার যেদিন ফুটেজটা দেখেছিলেন কম্পিউটার স্ক্রিনে, আবারও দেখলেন অনেকক্ষণ সময় নিয়ে। নতুন কিছু পেলেন না বলেই হয়তো আরেকটা দিন পিছিয়ে গেলেন। রিওয়াইন্ড ফরওয়ার্ড করে দেখতে লাগলেন। দেখা যেন শেষ হয় না। আবার একটা দিন পেছোতেই ঝিনুক নিঃশব্দে সিকিউরিটি রুম থেকে বেরিয়ে এসেছে। দীপকাকুর মতো ধৈর্য তার নেই। সামনের লনে পায়চারি করতে করতে চারপাশে চোখ বোলাচ্ছে ঝিনুক। পার্ক, বাগান, ছোট ছোট ওয়াটার বডি নিয়ে হাউজিংটা সত্যিই খুব সুন্দর। বিশ্বাসই হয় না এখানকারই এক ফ্ল্যাটে খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটে গেছে। পুলিশের দিক থেকে দেখলে দীপকাকুকে তদন্তে হেল্প করার জন্য না ডেকে তারা অন্যায় কিছু করেনি।
কারণ ফরেন্সিকের জন্য যে টাস্কগুলো উনি রেখে গিয়েছিলেন তাতে পাওয়া যায়নি উল্লেখযোগ্য কোনো সূত্র। ক্যাবিনেটের কাছে কোনো হাতের ছাপও নেই। মাঝের হাফ রাউন্ড পাল্লাটার হোল্ডারে ফ্ল্যাট মালিকের হাতের ছাপ পাওয়া গিয়েছে। সেটাই স্বাভাবিক, ওর ক্যাবিনেট উনি তো খুলবেনই। ব্যালকনির পর্দায় দেওয়ালের রং বা ওই জাতীয় কিছুর অস্তিত্ব নেই। পাওয়া গেছে কয়েকটা মাথার চুল, নারী এবং পুরুষের। এই ব্যাপারটাও তেমন গুরুত্বপূর্ণ নয়, কারণ চুলগুলো সুপ্রিয় পাল কিংবা তার স্ত্রী মেয়েরও হতে পারে, কাজের লোকেদেরও হতে পারে। ব্যালকনিতে যাওয়া আসার সময় হয়তো পর্দায় একটা দুটো রয়ে গিয়েছে। ছাদের প্রাচীলের ওপর পাইপের যে অংশটা দেখিয়ে দীপকাকু বলেছিলেন দড়ির দাগ আছে, ওটা দড়ির নয়, ধাতব ব্রাশ টাইপের কিছুর একটা আঁচড়। তার নিচে জুতোর কোনো ছাপ পাওয়া যায়নি। ছাপ নেই ব্যালকনি সংলগ্ন দেওয়ালেও। একদিন বাদেই ইনভেস্টিগেটিং অফিসার তাপস রায় ফরেন্সিকের সমস্ত রিপোর্ট দীপকাকুকে ফোন করে জানিয়েছে। রিপোর্টে জানা যায় ছেলেটি রাত 2টো নাগাদই মারা গিয়েছে। ফিট 5 দূর থেকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল। এই তথ্যে দীপকাকুর কোনো অবদান নেই, পুলিশ আগেই অনুমান করেছিল। দীপকাকুর কথা মতো সুপ্রিয় পালের স্ত্রীর ফোন নাম্বার নিয়েও কোনো লাভ হয়নি। কল লিস্ট চেক করে মেলেনি কোনো ক্লু। ব্যর্থতার লম্বা ফর্দ শোনার পরেও হতাশ হননি দীপকাকু। তাপস রায়কে বলেছিলেন, পর্দায় লেগে থাকা চুলগুলো কি বাড়ির লোকের সঙ্গে ম্যাচ করানো হয়েছে? না, হয়নি। আর প্রয়োজন আছে বলে তো মনে হয় না। চুলগুলো ফেলে দেওয়া হয়নি তো? আসলে ঘটনাস্থলের কোনো এভিডেন্সই আমরা ফেলে দিই না, প্রিজার্ভ করি। বলা তো যায় না কখন কোনটা কাজে লাগে। গুড। অপরাধীকে চিহ্নিত করতে চুলগুলো কাজে লাগবে বলে আমার বিশ্বাস। বাড়ির লোকজনকেও আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না। ঝিনুকের বিশ্বাস দীপকাকুর কথা শুনে ফোনের ওপ্রান্তে থাকা অফিসার নিঃশব্দে হেসেছেন। দীপকাকু কত কিছু দেখতে বলে এসেছিলেন, কিন্তু পাওয়া গিয়েছে গুটি কতক মাথার চুল। চক্ষু লজ্জায় ওটাকেই এখন আঁকড়ে ধরেছেন। তাপস রায়ের সাথে দীপকাকুর ফোনালাপটা ঝিনুকের সামনে হয়নি। পরের দিন সন্ধ্যাবেলা ঝিনুকদের বাড়ি এসে দীপকাকু গোটা ব্যাপারটাই বললেন। খুবই দমে গিয়েছিলেন বাবা। ঝিনুকের অবস্থাও তাই। শোক পালনের জন্য নীরবতা নেমে এসেছিল ঘরে। এরপরেই দীপকাকুর সঙ্গে নিয়ে আসা আজ সকাল খবরের কাগজটা বার করেছিলেন। কাগজটা সেদিনের নয়, আগের দিনের। ফ্রন্ট পেজের ছবি দেখেই বুঝেছিল ঝিনুক। আজ সকাল তাদের বাড়িতেও নেওয়া হয়। দীপকাকুর শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পাতাটা বাবার সামনে খুলে ধরেছিলেন। ঝিনুক ঝুঁকে পড়ে দেখেছিল একটা বিজ্ঞাপন লাল কালি দিয়ে গোল করা আছে। বাবার পর ঝিনুক চোখ বুলিয়েছিল বয়ানে। বোল্ড লেটার হেডিং, অ্যান্টিক দ্রব্য সামগ্রী কিনতে ইচ্ছুক। নিচে ছোট হরফে লেখা, দেবদেবীর মূর্তি, তালপাতার পুঁথি, লিপি এবং চিত্র উৎকীর্ণ টালির প্রতি বিশেষ আগ্রহ। এরপর একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। বাবা প্রশ্ন করেছিলেন, কেন দেখাচ্ছ অ্যাডটা? এর মানে কি? পকেট থেকে একটা মোবাইল ফোন বার করে দীপকাকু বলেছিলেন, এই ফোনের সেটের নাম্বারটাই দেওয়া আছে বিজ্ঞাপনে। কাগজে একটা আমি দিয়েছি। সুপ্রিয় পালের ফ্ল্যাটটা খুঁটিয়ে দেখে আমার মনে হয়েছে কোনো অ্যান্টিক জিনিস চুরি গিয়েছে ওই রাতে। সম্ভবত কোনো পূজা অর্চনার বস্তু জাতীয় কিছু হবে আর কি। জিনিসটা যাতে চোরাবাজারে বিক্রি না হয়ে যায় তার জন্য বিজ্ঞাপনের নামে এই টোপটার বন্দোবস্ত। একবার যদি হাত বদল হয়ে যায় তাহলে জিনিসটা পাওয়া এবং চোরকে ধরা দুটোই বেশ কঠিন হয়ে যাবে। ফ্ল্যাট থেকে কোনো কিছু খোয়া গিয়েছে এ কথা তো সুপ্রিয়পাল পুলিশকে জানায়নি। হয়তো সুপ্রিয়পাল এখনো খেয়াল করেননি জিনিসটা নেই, অথবা পুলিশকে জানতে দিতে চান না চুরিটা। কেন চান না জানতে দিতে? কারণটা খানিক আন্দাজ করতে পারছি, তবে যতক্ষণ না শিওর হচ্ছি উনি জেনে বুঝে চুরিটা গোপন করছেন তার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আচ্ছা, চুরিটা হলো কিভাবে? চুরির সাথে খুনেরও নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। খুন এবং চুরি একই ব্যক্তি করেছে নাকি আলাদা দুটো লোক, সেটা এখনো আমার কাছে স্পষ্ট নয়। অজ্ঞাত পরিচয় ছেলেটির পার্স মোবাইল ছাড়াই উপরে উঠে এসেছিল, নাকি খুন করার পর পকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে তাও বুঝতে পারছি না। চুরি, খুন এবং পরিচয়পত্র সরানো, তিনটে কাজ সুপ্রিয়পাল একাই সারতে পারেন।
দেখা গেল ওই ছেলেটি ছাড়া বাইরের কেউ ঢোকেইনি হয়তো ঘরে। ছেলেটি বা কোন রাস্তা দিয়ে ঢুকলো, মানে গোটা ব্যাপারটা জটিল একটা ধাঁধা হয়ে আছে। একমাত্র চুরি যে হয়েছে এটা খানিকটা জোর দিয়ে বলা যায়। তুমি কিন্তু একটা জায়গায় গোলমাল করে ফেলছ। মার্ডার করা, আইডেন্টিটি প্রুফ সরানো, এই দুটো কাজ সুপ্রিয়পাল করলেও নিজের জিনিস নিজে চুরি করতে যাবে কেন? ঠিক চুরি নয়, হয়তো 5 জনের সামনে থেকে সরিয়ে রাখতে চেয়েছেন জিনিসটা। হতে পারে জিনিসটার আসল মালিক উনি নন। ব্যাপারটা জানাজানি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই সরিয়ে রেখেছেন হয়তো। আচ্ছা, আপনি এমন কি দেখলেন যা থেকে মনে হচ্ছে ওই ফ্ল্যাটের কিছু খোয়া গিয়েছে ওই রাতে? ক্যাবিনেটের মাঝখানে যে হাফ রাউন্ড কাঁচের পাল্লা আছে তার ভিতর কাঁচের 3টে র্যাক, বেসের কাঠের র্যাকটাকে ধরলে 4টে, উপরের তাকে বিভিন্ন দেশের ঘণ্টা, মানে হাতে করে যে ঘণ্টা বাজানো হয়, তার নিচের র্যাকে আছে বৌদ্ধদের জপমন্ত্র এবং ক্যান্ডেল স্ট্যান্ড, 3র্ডে গণেশ মূর্তি, বেসে নানান আকারের শাঁখ। যেখানকার জিনিস সেখানেই ছিল এমনটা নয়, একটু ওলটপালট করা ছিল। আমি দেখলাম উপরের র্যাকে বেমানানভাবে খানিকটা জায়গা ফাঁকা। টর্চ জেলে ভালো করে লক্ষ্য করতে চোখে পড়ল ধুলোর গোল ছাপ। যেহেতু পাল্লা বন্ধ থাকে, ধুলো ঢোকে কম, ছাপ খুব স্পষ্ট নয়। আমার মনে হলো ওখান থেকে খুব সম্প্রতি কোনো জিনিস তুলে নেওয়া হয়েছে। কয়েকদিন আগে তুললে জায়গাটা ফাঁকা রাখা হতো না, সামঞ্জস্য রাখতে অন্য কোনো শোপিস দিয়ে ভরাট করা হতো। আচ্ছা, তোমার অবজারভেশনটা পুলিশকে দেখালে না কেন? ওই ছাপটা তো হাত বা পায়ের ছাপের মতো অকাট্য নয়। জিনিসটা যদি কোনো বিশেষ উদ্দেশ্যে সরিয়ে থাকেন ফ্ল্যাট মালিক, ভেঙে গিয়েছে কিংবা ওই জিনিসটা এখানে রেখেছি বললে আমাদের আর কিছুই করার থাকবে না। জিনিসটা যে কি তাই তো জানি না আমরা, তাই না? ঘন্টার র্যাকটাতে তো 2-1টা অন্য আইটেমও ছিল। এমনও হতে পারে সুপ্রিয়পাল সত্যি কথাই বলছেন, অর্থাৎ ক্লু হিসেবে বিষয়টা তেমন জোরালো নয়। উল্টো দিক থেকে ঘটনাটা যদি চুরির হয় তাহলে ইমিডিয়েটলি জিনিসটা আমার নাগালের মধ্যে রাখার বন্দোবস্ত করতে হবে। চোরের কাছে পৌঁছানো সহজ হবে তখন। সেই দিনই আমি বিজ্ঞাপনটা লিখে কাগজের অফিসে জমা দিই। বয়ানে পুঁথি টালি এসব ক্যামোফ্লেজ, চোর যাতে ফাঁদটা বুঝতে না পারে। আচ্ছা, এই কাগজটা তো আমরাও বাড়িতে নিই, একটা আমাদের কারোর তো চোখে পড়েনি। আপনি কিভাবে ধরে নিলেন চোরের নজরে পড়বে? অ্যাডের বিষয় যদি ক্যারাটে, ড্রেস মেটেরিয়ালে হিউজ ডিসকাউন্ট কিংবা এডুকেশনাল ট্রেনিং নিয়ে কিছু হতো, চোখ আপনি টেনে নিত তোমার। খবরের কাগজে চোখ বোলানোর সময় নিজের পছন্দসই বিষয়টা বেছে নেওয়ার জন্য মানুষের অবচেতন মন সদাই প্রস্তুত থাকে। দীপকাকুর কথায় বোধহয় একটু খোঁচা ছিল ঝিনুকের প্রতি, তবে গা করেনি ঝিনুক। মজার ছলে এমনটা উনি করেই থাকেন। চোর কি ফাঁদে পা দিল শেষ পর্যন্ত? এই সময় মা সকলের জন্য চা স্ন্যাক্স নিয়ে ঘরে ঢুকেছিলেন। খাওয়া চলাকালীন দীপকাকু যা বলেছিলেন মোটামুটি এরকম। বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে সকাল 8টা থেকেই পরের পর ফোন আসতে শুরু করে। কলকাতা তথা পশ্চিমবঙ্গ জুড়ে তো কম বনেদি পরিবার নেই। বাড়িতে বাড়িতে একসময় পূজা অর্চনা চলছিল খুব, সেই ধরনের অনেক সামগ্রী এখন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, লোকে বিক্রি করে দিতে চায়। এর মাঝেই ইনভেস্টিগেটিং অফিসার তাপস রায়ের ফোন এসেছিল দীপকাকুর আসল নাম্বারে। ফরেন্সিকের রিপোর্ট দিলেন। অনুমান বিফলে গিয়েছিল শুনে একটু বোধহয় আত্মবিশ্বাসে টান পড়েছিল দীপকাকুর, তবু বিশেষ ফোন কলটার আশা ছাড়েননি। রাত 9টা নাগাদ বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে একটা কল এসেছিল। লোকটা বলল, আমার কাছে একটা তিব্বতী ঘরানার বৌদ্ধ মন্দিরের প্রাচীন ঘণ্টা আছে, কত কি দাম পেতে পারি? দীপকাকু গলা পাল্টে বলেছিলেন, জিনিসটা না দেখে কি করে বলবো, ঘন্টাটা আপনি নিয়ে আসুন দেখি আগে। তাতে রাজি হয়নি লোকটা। তার বক্তব্য জিনিসটা যে যথেষ্ট মূল্যবান তা সে জানে। এখন সে জানতে চায় যে বিজ্ঞাপনদাতার পক্ষে সেই পরিমাণ অর্থ দেওয়ার ক্ষমতা আছে কিনা। অত দামি অ্যান্টিক পিস নিয়ে ঘোরাঘুরির ঝুঁকি লোকটা নিতে চায় না। বিক্রির সময় ওই একবারই নিয়ে আসবে জিনিসটা, তার আগে ঘন্টাটার একটা ফটো পাঠাতে পারে। দীপকাকু বলেছিলেন,
ঠিক আছে, আমি ইমেল আইডি SMS করে দিচ্ছি, ফটো পাঠিয়ে দিন। আমি কম্পিউটার ভালোভাবে বুঝি না, অন্য কাউকে বলে তার মেল অ্যাড্রেস দিয়েও পাঠাতে চাই না ফটোটা। আপনি বরং আগামীকাল সকাল 10টায় মেট্রো সিনেমার নিচে দাঁড়াবেন, ওখানেই আপনি ফটোটা পেয়ে যাবেন। কাল নয়, আপনি ওটা পরশু করুন, আগামীকাল ওই সময় আমার অন্য কাজ আছে। লোকটা সম্মত হয়েছিল প্রস্তাবে, আর দীপকাকু মাঝের সময়টা নিয়েছিলেন লোকটার মোবাইল নাম্বারটা ট্র্যাক করার জন্য। ল্যান্ডলাইন থেকে এসেছিল ফোন। পরের দিন লালবাজারের রঞ্জন কাকুর সাহায্যে দীপকাকু জানতে পারলেন ফোনটা এসেছে ভবানীপুরের একটা জেরক্সের দোকান থেকে। সেই দোকানে পৌঁছে গিয়েছিলেন দীপকাকু। দোকানিকে জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, গত রাতে 9টার সময় একটা লোক ফোন করতে এসেছিল আপনার দোকান থেকে, তার চেহারাটা কেমন মনে আছে? লোকটা তো চাদর মুড়ি দিয়ে এসেছিল, চেহারাটা ঠিক ঠাওর করা যায়নি। আর আমিও তখন ব্যস্ত ছিলাম, জেরক্স করছিলাম মোটা একটা বইয়ের। লোকটা বয়স্ক না কম বয়সী সেটা কিছু বোঝা গেল? কাল যেরকম জব্বর ঠান্ডা পড়েছিল, সব বয়সের লোকেরাই ওরকম চাদর মুড়ি দেবে। তবে লোকটাকে খুব একটা কম বয়সী মনে হয়নি। হাঁটা চলায় ধীর স্থির ভাব, কথা বলেছিল একটাই, কত দিতে হবে? সমস্ত বৃত্তান্ত শোনার পর দীপকাকু বাবাকে বলেছিলেন, রজতদা, আপনার একটা হেল্প লাগবে। আগামীকাল সকাল 10টায় আপনিও গিয়ে দাঁড়াবেন মেট্রো সিনেমার লাউঞ্জে। আমি কেন? লোকটা নিজেকে অধরা রাখতে চায়, তাই কোনো মেল অ্যাড্রেস থেকে ফটোটা পাঠাতে চাইছে না। ফোন করেছিল বাইরের বুথ থেকে। আমিও চাই না বিজ্ঞাপনদাতাকে সে চিনে ফেলুক, সেই কারণে অ্যাডে সুদর্শনের ফোন নাম্বার দিয়েছে। সুদর্শনদা দীপকাকুর অফিসের একমাত্র স্টাফ। দীপকাকু আরও বলেছিলেন, লোকটা যেহেতু অপরাধী, কেসটার দিকে অবশ্যই নজর রাখছে, তদন্ত করতে দেখেছে আমাকে। যদি দেখে সে আমি ফটো নিতে গিয়েছি, তক্ষুনি ওখান থেকে পিটটান দেবে। তাই ছদ্মবেশ নেব। আপনি থাকবেন আমার থেকে একটু দূরে। লোকটা আমাকে খাম জাতীয় কিছু একটা দেবে, যার ভিতরে থাকবে ফটোটা। খামটা হ্যান্ডওভার করে লোকটা যখনই এগিয়ে যাবে, আপনি মারবেন ধাক্কা, কিন্তু সেটা যেন ইচ্ছাকৃত মনে না হয়। লোকটাকে খুব করে সরিটরি বলবেন, শুশ্রূষার ভান করে এমনভাবে গায়ে মাথায় হাত বোলাবেন যে যদি ছদ্মবেশ নিয়ে থাকে সেটা যেন খসে যায়। লোকটাকে চিনে রাখতে পারবো আমি। কেসটাতে নিজের অবদান কমে যাচ্ছে দেখে ঝিনুক বলেছিল, কাজটা তো আমিই পারবো, বাবাকে দরকার পড়ছে কেন? অবশ্যই তুমি পারবে, কিন্তু রজতদার মতো রেজাল্ট পাবো না। কোনো মেয়ের সঙ্গে ধাক্কা লাগলে লোকটাই সরিটরি বলতে থাকবে, তুমি লোকটাকে শুশ্রূষা করার সুযোগ পাবে না। মেয়ে হিসেবে ওটা করতে যাওয়াটাও বাড়াবাড়ি মনে হবে। সেক্ষেত্রে তোমাকে পুরুষের মেকআপ দিতেই পারি, কিন্তু ধাক্কা মারার পর কথা বলতে গিয়ে তো ধরা পড়ে যাবে, গলার স্বর লুকোতে পারবে না। তুমি মেয়ে বুঝে নেওয়ার পর সে যদি তোমার বয়স কিংবা আদলের সঙ্গে গোয়েন্দার অ্যাসিস্ট্যান্টের মিল খুঁজে পায়, আমার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। এই কেসে তদন্ত করতে আমার সঙ্গে তোমাকেও দেখেছে সে। আমি সামান্যতম কোনো ক্লু রাখতে চাই না তার কাছে। তবে চিন্তা করো না, ওই সময় তোমার জন্য একটা সিরিয়াস কাজ আমি রেখেছি। আমাদের দুজনের সঙ্গে সাক্ষাতের পর লোকটা যেদিকে হেঁটে যাবে, দূর থেকে ফলো করতে থাকবে তুমি। দেখে আসবে লোকটার গন্তব্য। বাড়তি সতর্কতা হিসেবে ছদ্মবেশ থাকবে তোমার। বাই এনি চান্স লোকটা যদি ঘাড় ফিরিয়ে পিছনটা দেখে, যথেষ্ট দূরত্ব এবং ছদ্মবেশের কারণে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে না। অল্প ছদ্মবেশ রজতদাকেও নিতে হবে। আমাকে আবার কেন? তদন্ত চলাকালীন লোকটা যদি কখনো আমাকে আপনাকে একসঙ্গে দেখে নেয়, খটকা লাগবে তার। বিজ্ঞাপনটা যে ফাঁদ ছিল ধরে ফেলতে পারে, তখনই নিজেকে আরও আড়াল করে ফেলবে। তদন্তে বেশ খানিকটা এগিয়েও ফের গোড়ায় ফিরে আসতে হবে আমাকে। এত কথা শোনার পরেও ঝিনুকের মনে একটা খচখচানি রয়ে গিয়েছিল। বিষয়টা পরিষ্কার করে নিতে চেয়ে দীপকাকুকে প্রশ্ন করেছিল, আচ্ছা দীপকাকু, অত কটা ফোন কলের মধ্যে এটাই যে চোরের ফোন, এতটা শিওর আপনি কি করে হচ্ছেন? চুরিটা যে হয়েছে সেটাই হলপ করে বলতে পারবেন না। হাতে তেমন কোনো জোরালো প্রমাণও নেই, সমস্তটাই তো অনুমান। অনুমানকে এত ছোট করে দেখো না। জানবে, প্রমাণের চেয়েও জোরালো বিষয় হচ্ছে অনুমান। প্রমাণ অনেক সময় ভুল সিদ্ধান্তর দিকে নিয়ে যায়, যে কারণে বহু নিরপরাধ ব্যক্তি বছরের পর বছর জেল খাটে। অনুমান চলে যুক্তির রাস্তা মেনে, প্রমাণের ভুলটা অনুমানই ধরিয়ে দেয়।
এরপর স্বাভাবিক মেজাজে ফিরে এসে সপক্ষে যুক্তিগুলো দিয়েছিলেন দীপকাকু। ওপরের র্যাকে ফাঁকা জায়গা আর ধুলোর গোল ছাপ দেখে চুরির ব্যাপারটা প্রথম মাথায় আসে তাঁর। লোকটা ফোন করে ঘন্টার কথা বলেছে। ওই র্যাকটা ঘন্টার জন্যই নির্দিষ্ট। তিব্বতী ঘরানার ঘন্টার কথা বলেছে লোকটা। যে ছেলেটি খুন হয়ে পড়েছিল ঘরে, তার চেহারা খানিকটা মঙ্গোলিয়ান টাইপ, অর্থাৎ তিব্বতের সাথে যোগ আছে। তিব্বতরা এখানে কমন হয়ে গেল, জড়িয়ে গেল চুরি আর খুন। সবশেষে লোকটা নিজেকে এতটা আড়ালে রাখার চেষ্টা করছে কেন? অপরাধী বলেই তো। এরপর কি বুঝতে বাকি থাকে যে সেটা চোরের ফোন? এমনকি চুরিটা যে হয়েছে সেটাও প্রতিষ্ঠিত হয়ে যায়। দীপকাকুর পয়েন্টগুলো শুনে সংশয় দূর হয়েছিল ঝিনুকের। পরের দিন সকাল 10টায় বাবা এবং দীপকাকুর নির্দেশ মতো ঝিনুকও মেট্রো সিনেমার সামনে নিজের পজিশন নিয়েছিল। পরনে উল্টো আঁচল করে পরা শাড়ি, আধ ঘোমটা টানা, চোখে চশমা, দুহাতে কাঁচের রঙিন চুড়ি বেশ কয়েক গাছে। পুরো মারোয়াড়ি গুজরাটি লোক। মায়ের এত ভালো লেগেছে সাজটা, বলেছেন সামনের জন্মদিনে এরকম করেই শাড়ি পরবি। বাবার ছদ্মবেশ ছিল ফ্রেঞ্চ কাট দাড়ি, পাজামা পাঞ্জাবি এবং কাঁধে ঝোলা। দীপকাকুর ব্লেজার আর ট্রাউজার্স, মাথায় সাদা উইগ, গোঁফটাও সাদা করে নিয়েছিলেন। পেটে কাপড়ের প্যাক দিয়ে বানিয়েছিলেন ছোট্ট একটা ভুঁড়ি। ঝিনুকদের বাড়িতেই মেকআপ নেওয়া হচ্ছিল। মেট্রো সিনেমার সামনে কার কোথায় পজিশন হবে তখনই বলে দিয়েছিলেন দীপকাকু। নিজের মেকআপ নিয়ে একটাই আপত্তি তুলেছিল ঝিনুক। আরে কি মুশকিল, শাড়ি পরে দৌড়োদৌড়ি করবো কি করে? একেবারেই তো অভ্যেস নেই শাড়ি পরার। দৌড়ানো, মারামারি কোনোটাই করতে যাবে না। সেফ ডিস্টেন্স থেকে জাস্ট ফলো করবে। নাগালের বাইরে চলে গেলে খোঁজার চেষ্টাই করবে না, ফিরে আসবে। লোকটা যেন কোনোভাবে টের না পায় তাকে ফলো করা হচ্ছে। আন্ডারস্ট্যান্ড? এই যে এত আয়োজন, সমস্তটাই বৃথা গিয়েছে। লোকটার টিকিটুকুও দেখা যায়নি। ফটোটা কিন্তু সে দিয়েছে দীপকাকুকে পুরোপুরি বোকা বানিয়ে। 10:15 ফোন করে দীপকাকুর কাছে জানতে চেয়েছিল, আপনি এসে গিয়েছেন? হ্যাঁ বলে দীপকাকু নিজের চেহারার ছদ্মবেশের বর্ণনা দিতে যাচ্ছিলেন, লোকটার যাতে চিনে নিতে সুবিধে হয়। দীপকাকুকে মাঝপথে থামিয়ে লোকটা বলে উঠেছিল, সিনেমা হলের কোলাপসেবল গেট লাগোয়া যে অটোমেটিক ওয়িং মেশিনটা আছে তার পিছনেই একটা খাম পাবেন। ওর ভিতরেই ফটোটা আছে, আপনি ভালো করে দেখে নিন। আমি বরং আপনাকে রাতের দিকে ফোন করব। ইনস্ট্রাকশন শোনার পর দীপকাকু মোবাইল সেট পকেটে রেখে ওজন যন্ত্রের কাছে গেলেন। পেছন থেকে বার করলেন একটা খাম। ঘটনার উপর নজর রেখে বাবা আর ঝিনুকের বুঝতে অসুবিধা হয়নি যে লোকটার ধোঁকা দিয়েছে। বাবা এগিয়ে যাচ্ছিলেন দীপকাকুর কাছে। ঝিনুকও ভাবছিল আর ছদ্মবেশে দাঁড়িয়ে থেকে কি হবে, ঘটনা কি হলো দেখা যাক। দীপকাকু দ্রুত দুজনকে ফোন করে কাছে আসতে বারণ করেছিলেন। কারণটা বলেছিলেন পরে। ফটোটা কে নিল নিশ্চয়ই আড়াল থেকে লক্ষ্য রাখবে লোকটা। যদি দেখে প্রাপক সঙ্গে দুজনকে নিয়ে এসেছে, খটকা লাগবে তার। ফটো পাওয়ার পর পরিকল্পনা মতো দীপকাকু পাতাল রেল ধরেছিলেন। ঝিনুক ফিরছিল বাবার গাড়িতে। ফেরার পথে বাবা আফসোস করছিল নিজের বোকামির জন্য। দীপকাকুর দিকে এগিয়ে যাওয়ার বোকামি নয়, তার চেয়েও বড় গন্ডগোল পাকিয়েছিলেন নিজের পজিশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই। একটা রোগা পাতলা ছেলে হ্যান্ডবিল বিলি করতে করতে এগিয়ে আসছিল। বাবা খেয়াল করেননি, দীপকাকুর দিকেই ছিল নজর। ছেলেটা ছদ্মবেশী দীপকাকুকে হ্যান্ডবিল দিয়ে যেই না এগিয়েছে, বাবা এসে মেরেছিলেন রাম ধাক্কা। বাবার ভুল দেখে তো ঝিনুকের কপালে হাত। ছেলেটা ফুটপাত থেকে ছিটকে গিয়ে পড়েছিল রাস্তায়। অগন্তি হ্যান্ডবিল হাওয়ায় উড়তে উড়তে তার উপরই এসে পড়েছিল। ছেলেটা নাকি প্রবল বিস্ময়ে আর ভীষণ অসহায় হয়ে তাকিয়েছিল বাবার দিকে। ঝিনুকের সেই এক্সপ্রেশন দেখার সুযোগ হয়নি, বাবার মুখে শুনেছে। ঝিনুক দেখেছিল বাবা সত্যিকারের শুশ্রূষার জন্য এগিয়ে গিয়েছেন ছেলেটার দিকে। দীপকাকু খানিকটা দূরে দাঁড়িয়ে হাসি চাপছেন। সে যাই হোক, রাতে ওই লোকটা ফোন করেছিল। কোনো একটা ল্যান্ডলাইন থেকেই এসেছিল কলটা। তার আগে দীপকাকু দুটো কাজ সেরে রেখেছিলেন। মেট্রো সিনেমার নিচে দাঁড়িয়ে থাকার সময় যে নাম্বার থেকে ইনস্ট্রাকশন এসেছিল
সেটা ল্যান্ডলাইনের ভবানীপুরের নাম্বারটা নয়। দীপকাকু ট্র্যাক করে দেখেছেন দুপুরের নাম্বারটা ধর্মতলার একটা জেরক্সের দোকানের। দোকানিকে জিজ্ঞেস করে লোকটার চেহারার বর্ণনা পাওয়া যায়নি। 10টা 15 মানে তো অফিস আওয়ার্স। দোকানে ভিড় ছিল খুব। নাম্বার ট্র্যাক করে লোকটার হদিশ পাওয়া যে কঠিন সেটা মেনে নিয়েছেন দীপকাকু। আর ওই রাস্তায় হাঁটবেন না ঠিক করেছেন। দীপকাকুর ওপর নজর রাখার জন্যই লোকটা মেট্রো সিনেমার কাছাকাছি ধর্মতলার দোকানটা থেকেই ফোন করেছিল। এই আশঙ্কাটা দীপকাকুর ছিলই। তাই খামটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বাবা এবং ঝিনুককে ফোন করে কাছে আসতে বারণ করে দেন। রাতের ফোন আলাপের আগে দীপকাকুর দ্বিতীয় কাজটা ছিল ইন্টারনেট সার্চ করে ফটোর ঘণ্টার বিষয়ে জানা। জেনে নিয়েছিলেন দীপকাকু লোকটা মিথ্যে বলেনি। ফটোর ঘণ্টাটা তিব্বতী ঘরানার, বৌদ্ধ ধর্মের মহাযান ধারার। বৌদ্ধ ধর্মে প্রধানত 2টি ধারা, মহাযান এবং হীনযান। তিব্বতের দিকে মহাযানের প্রসার ঘটেছে। লোকটা ফোন করে জিজ্ঞেস করেছিল, ফটোটা দেখে কি মনে হলো? কিনতে কি আপনি আগ্রহী? অবশ্যই আগ্রহী, তবে দেখে নিতে হবে ঘন্টার হ্যান্ডেলে, মানে যে অংশটাকে দর্জি বলে সেখানকার মুক্তগুলো অরিজিনাল কিনা। তাহলে অবশ্যই জিনিসটা অ্যান্টিক পিস হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। মুক্তগুলো কালচার করা নয়, একদমই অরিজিনাল এবং প্রাচীন। যদি কেনেন তবে পরীক্ষা করে নেবেন। আচ্ছা, এবার বলুন দাম কত দেবেন? সব যদি ঠিকঠাক থাকে 1,00,000 দিতে পারি। কি বলছেন কি মশাই আপনি? এই জিনিস মাত্র 4 লাখ টাকায়? হ্যাঁ, যে কোনো কিউরিও শপে গেলে আমি অনায়াসে 10 থেকে 12 লাখ টাকা পাবো। নিহাদ এটা আমি প্রকাশ্যে বিক্রি করতে চাই না বলেই আপনার সঙ্গে যোগাযোগ করেছি। কেন প্রকাশ্যে বিক্রি করতে চান না? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি কেনার ইচ্ছা থাকে তবেই বলুন। হ্যাঁ, কিনতে তো অবশ্যই চাই, কিন্তু অত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। বড় জোর 6 লাখ দিতে পারি, তাও আমাকে অন্তত 1 সপ্তাহ সময় দিতে হবে বাকি টাকাটা জোগাড় করার জন্য। আপনি বরং সময়টা 2 সপ্তাহ নিন আর টাকার অঙ্কটা 8 লাখ করুন। দীপকাকু রাজি হয়েছেন। এটাই চেয়েছিলেন, জিনিসটা যেন কিছুদিনের জন্য হাত বদল না হয়। এই অবসরে চোরকে তিনি ধরে ফেলবেন। লোকটার দেওয়া সময় থেকে 4 দিন খরচ হয়ে গিয়েছে। তদন্তে এগোবার কোনো রাস্তায় খুঁজে পাননি দীপকাকু। পুলিশও আর ডাকছে না ইনভেস্টিগেশনে সাহায্য করতে। কেসটাতে নিজের অগ্রগতি দেখানোরও সুযোগ পাচ্ছেন না দীপকাকু। বৌদ্ধ মন্দিরের ঘণ্টার ফটোটা নিয়ে গিয়েও নিশ্চিত করে বলতে পারবেন না যে সুপ্রিয় পালের ফ্ল্যাট থেকে এটাই চুরি হয়েছে। যেখানে সুপ্রিয় পাল নিজেই বলছে যে কিছু খোয়া যায়নি, সেখানে পুলিশ দীপকাকুর কথা মানবে কেন? দীপকাকুর হাতে তো কোনো প্রমাণ নেই যে বলবেন এটা সুপ্রিয় পালেরই। ফটোটা কত বুদ্ধি খাটিয়ে সংগ্রহ করেছেন পুলিশকে জানিয়ে কোনো লাভ নেই। কেসটার সঙ্গে ফটোটার সম্পর্ক প্রতিষ্ঠা করা যাবে না। চোরের হদিশও পাওয়া যায়নি। কিভাবে চুরি হয়েছে সেটাও দীপকাকু বলতে পারবেন না। কাজেই ফটোটা কোনো গুরুত্বই বহন করবে না পুলিশের কাছে। এই কদিন হাত গুটিয়ে বসে থাকতে হয়েছে দীপকাকুকে। বাবা ফোন করে খবর নিতে গেলে আক্ষেপ করেছেন কেসটা নিয়ে। আজ রবিবার সকালে ঝিনুকদের বাড়িতে দীপকাকুর আসার চান্স ছিল। ফাঁকা থাকলে বাবার সঙ্গে দাবা খেলতে চলে আসেন সকালের দিকে। আজ এলেন ঠিকই, তবে মুড পুরো অফ। দাবার বোর্ড সাজাতে সাজাতে বাবা বলেছিলেন, কি ব্যাপার, মুখটা এমন বেজার করে আছো কেন? আজকের কাগজটা দেখেছেন? কেন, আজ আবার কি বেরোলো? খবরের কাগজটা সোফার ওপরে ছিল। ঝিনুক এনে দিয়েছিল দীপকাকুর হাতে। পাতা উল্টে দেখালেন পুলিশের দেওয়া সন্ধান চায়ের বিজ্ঞাপন। সুপ্রিয় পালের ফ্ল্যাটে খুন হওয়া ছেলেটির চোখ বন্ধ মৃত মুখের ছবি, পরনে যা যা ছিল তার বর্ণনা। বিজ্ঞাপনে চোখ বুলিয়ে দীপকাকুর মতোই মনের অবস্থা হলো বাবা আর ঝিনুকের। খবরের কাগজটা ভাঁজ করে কোলের ওপর রেখে দীপকাকু বললেন, হাত ধুয়ে ফেলল পুলিশ। ছবি দেখে কেউ যদি খোঁজ না নিতে আসে ছেলেটার, পুলিশ বডি পুড়িয়ে ফেলবে। খুনি কোনোদিন ধরা পড়বে না। এত বড় একটা অপরাধ করে পার পেয়ে যাবে। বলছি, ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করে কেসটা আর একবার খতিয়ে দেখার অনুমতি নিয়ে নাও না। অনুমতি পাওয়ার পর দীপকাকু আকৃতি প্লাজায় এসে সেই যে সিকিউরিটি রুমে এসে ঢুকেছেন, এখনো বেরোলেন না। বাইরে পাইচারি করতে করতে ঝিনুকের পা ব্যথা হয়ে গেল। এবার একটু বসতে হবে। সিকিউরিটি রুমের দিকে ঘুরতে যাবে, ঝিনুক খেয়াল করল বিল্ডিং কমপ্লেক্সের দিক থেকে একজন হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন।
সম্ভবত তাকে লক্ষ্য করে। কাছাকাছি পৌঁছতেই ভদ্রলোককে চিনতে পারে ঝিনুক। সুপ্রিয় পাল, পরনে ট্র্যাকস্যুটের লোয়ার আর টি শার্ট, চোখে মুখে একটু বুঝি উদ্ভ্রান্ত ভাব। সামনে এসে বললেন, এই তো ঠিক আন্দাজ করেছি দূর থেকে। আচ্ছা, ইন্সপেকশনের প্রথম দিন আপনিও ছিলেন না? ঝিনুক চুপ করে থাকে, একেবারে মন্তব্যহীন। দীপকাকুই শিখিয়েছেন তদন্তের সময় কেউ কোনো প্রশ্ন করলে চট করে উত্তর না দিতে, আগে বুঝতে হবে কেন প্রশ্নটা করা হচ্ছে। উত্তরের তোয়াক্কা না করে সুপ্রিয় পাল অধৈর্যের গলায় বললেন, আরে আপনি একা কেন? আপনার স্যার কোথায়? উনি আছেন। হ্যাঁ, কিন্তু কোথায় আছেন সেই কখন থেকে ওয়েট করছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। থানার আইও বলেছেন উনি আমার কাছে আসছেন, যেন বাড়ি থাকি। এদিকে আমার বাইরেও কিছু কাজ আছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাকে দেখতে পেয়ে আমি নিচে নেমে এলাম। উনি সিকিউরিটি রুমে। বলেই ঝিনুকের মনে হলো ভুল হয়ে গেল। দীপকাকু ওখানে কি খুঁজছেন সুপ্রিয়বাবুর জেনে যাওয়াটা ঠিক হবে না। সম্ভাব্য অপরাধী হিসেবে উনি প্রথম দিকেই রয়েছেন। সিকিউরিটি রুম লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন সুপ্রিয় পাল। ঝিনুক লম্বা লম্বা পা ফেলে ওকে ক্রস করে দরজায় গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে দীপকাকু টেবিলে চাপড় মেরে বলে উঠলেন, ইয়েস, আই গট ইট। ঝিনুক তাড়াতাড়ি দীপকাকুর চেয়ারের পাশে গিয়ে দাঁড়ায়, আড়াল করে রাখে স্ক্রিন। দীপকাকু কি পেলেন সুপ্রিয়বাবুকে তো দেখতে দেওয়া যাবে না। চেয়ারের ওপাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটির লোকটি স্ক্রিনের দিকে তাকিয়ে আছে কৌতূহলী দৃষ্টি নিয়ে। সিসিটিভির ভিডিও ফুটেজ স্ক্রিনে পজ দিয়ে রেখেছেন দীপকাকু। ছবিতে দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে আকৃতি প্লাজার গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছেলেটার পেছনটাই শুধু দেখা যাচ্ছে। দীপকাকুর উদ্দেশ্যে ঝিনুক বলে ওঠে, সুপ্রিয় পাল এসেছেন। কে সুপ্রিয়? জানতে চেয়ে ঝিনুকের দিকে ঘাড় ফেরালেন দীপকাকু। এই এক মুশকিল, মাঝে মাঝে ছোটখাটো ব্যাপারও এমন ভুলে যান। ঝিনুক বলল, আমরা যার কাছে এসেছি। চাকা দেওয়া চেয়ার পিছিয়ে দরজার দিকে তাকালেন দীপকাকু। সুপ্রিয় পালকে চিনতে পেরে বললেন, ওহো, আজ সরি, এখানে একটু আটকে গিয়েছিলাম। আমি আর কিছুক্ষণের মধ্যে আপনার ফ্ল্যাটে যাচ্ছি। হ্যাঁ, আসলে বাইরে কিছু কাজ ছিল আমার, বুঝতেই পারছেন, একটাই তো ছুটির দিন। বিনয়ের সঙ্গেই বললেন সুপ্রিয়বাবু। বাইরের মেজাজ ততক্ষণে পাল্টে গিয়েছে। কতক্ষণের কাজ? ওই ঘন্টাখানেকের মতো। তাহলে সেরে আসুন, আমরা ততক্ষণ আপনার ফ্ল্যাটে অপেক্ষা করব। ফ্ল্যাটে কেউ আছেন তো? আপনার মেয়ে অথবা মিসেস? মেয়ে নাচের স্কুলে আছে, সোমা আছে, আমি বলে রাখছি, আপনারা আসুন। কথা শেষ করে দরজা থেকে নেমে গেলেন সুপ্রিয় পাল। দীপকাকু প্যান্টের পকেট থেকে একটা পেন ড্রাইভ বার করে চেয়ার আগের পজিশনে নিয়ে গিয়ে সিপিইউতে গুঁজলেন। সম্ভবত ভিডিও ফুটেজের খানিকটা অংশ নিজের পেন ড্রাইভে নেবেন। পজ করে রাখা ভিডিওটা মাউসের সাহায্যে চালু করলেন দীপকাকু। ফুটেজের ছেলেটা গেট পেরিয়ে ক্যামেরা জোনের বাইরে চলে গেল। ফের পজ দিয়ে ভিডিওটা ফার্স্ট রিওয়াইন্ড করলেন। থামলেন সেখানে, ছেলেটি যেখানে গেট দিয়ে ঢুকছে। চমকে উঠল ঝিনুক। খুন হয়ে যাওয়া ছেলেটা ঢুকছে, যাকে গেট দিয়ে বেরোতেও দেখা গিয়েছে স্ক্রিনে। ঝিনুক ভীষণ অবাক হয়ে দীপকাকুকে জিজ্ঞেস করল, এটা কবেকার ফুটেজ? মারা যাওয়ার 6 দিন আগের, 11 ডিসেম্বর, রবিবার ছিল। দীপকাকু ফুটেজটা কপি করতে দিলেন। ঝিনুক আবার জিজ্ঞেস করল, এই হাউজিংয়ে কার কাছে এসেছিল ছেলেটা? সেইটাই তো খুঁজে বের করতে হবে বলে দীপকাকু পাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটির লোকটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বাইরের লোক গেটের রেজিস্টারে সই করে ঢোকে তো? মানে যারা রেগুলার আসে, মানে যাদের আমরা চিনে গিয়েছি, তাদের সই করাই না, একদম অচেনা লোককে করাই। লিখতে হয় কার কাছে যাচ্ছে, আর লোকটাকে যদি তেমন সুবিধের না ঠেকে, তাহলে যে ফ্ল্যাটে যাচ্ছে সেখানে ফোন করে জেনে নিই যে লোকটাকে পাঠাবো কিনা। দীপকাকু ফাস্ট ফরওয়ার্ড করছেন ছবি। এবার নিশ্চয়ই ছেলেটার গেট দিয়ে বেরোনোর অংশটা কপি করবেন। স্ক্রিনের দিকে তাকিয়ে সিকিউরিটির লোকটিকে আবার জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে দেখুন তো, চেনা লাগছে? আগে কখনো এসেছে হাউজিংয়ে? চেনা বলতে ওর বডি দেখেছি, সেদিন আপনারাও দেখেছেন। আগে কখনো আসতে দেখিনি, এলেও আমার ডিউটির সময় আসেনি। তবে এত জোর দিয়েও বলা যায় না, সারাদিন কত লোক যাচ্ছে আসছে, সবাইকে কি মনে রাখা সম্ভব? নিয়মিত এলে মুখ চেনা হয়ে যায়।
কপি করা শেষ হলো দীপকাকুর। সিপিইউ থেকে পেন ড্রাইভটা বার করে নিয়ে সিকিউরিটির লোকটিকে বললেন, রেজিস্টার খাতাটা নিয়ে আসুন তো। ডেটা টাইম যখন জেনে গিয়েছি, সই করে ঢুকেছে কিনা দেখতেই পাবো। লোকটা বেরিয়ে গেল ঘর থেকে। রেজিস্টার খাতা থাকে গেটের থামের সঙ্গে লাগানো শেডের নিচে, একটা টেবিলের ওপর। তার সামনেই সিকিউরিটি স্টাফের চেয়ার। দুদিনের একদিনও সই করতে হয়নি ঝিনুকদের। প্রথম দিন তো সই করার মতো পরিস্থিতিই ছিল না। লোকটা খাতাটা নিয়ে এলো। খোলা অবস্থায় আছে, মনে হচ্ছে 11 ডিসেম্বরের পাতাটা খুলেছে। দীপকাকু ওর খাতাটা নিয়ে কম্পিউটারের পাশে রাখলেন। দীপকাকুর মতো ঝিনুকও ঝুঁকে পড়েছে খাতার ওপর। লাইন টানা খাতা, প্রত্যেক লাইনে ভিজিটারের নাম আর সময় লেখা। দীপকাকু খাতায় আঙুল নির্দেশ করে বলছেন, ভিডিওতে রেকর্ড হয়েছে ছেলেটা ঢুকেছে দুপুর 11:05। এখানে 10:30টায় সই করেছে একজন। পরের লাইনে কিছু লেখা হয়েছিল, পেন দিয়ে কেটে দেওয়া হয়েছে। তার পরের লাইনে যে সই করেছে এন্ট্রি টাইম 12:30। মানে কি দাঁড়ালো? মানেটা এতটাই পরিষ্কার, ঝিনুকের আর মুখ ফুটে কিছু বলতে ইচ্ছে করল না। সিকিউরিটি স্টাফ বলে উঠল, অনেকে কিন্তু লেখা খারাপ হয়ে গেলে কেটে দিয়ে পরের লাইনে লেখে। কোনো উত্তর না দিয়ে দীপকাকু মোবাইল ফোন বার করে ক্যামেরা অপশানে গেলেন। ওর এখন স্মার্টফোন হয়েছে, ইন্টারনেটের সুবিধার জন্যই নেওয়া। ছবিও ভালো ওঠে। 11 ডিসেম্বরের পেজটার ফটো তুললেন কয়েকটা। ঝিনুককে বললেন, চলো ওদের ফ্ল্যাটে একবার যাই। সিকিউরিটি রুম থেকে বেরিয়ে এসেছে ঝিনুকরা। দীপকাকু নিজের মোটর বাইকের দিকে এগোচ্ছিলেন। ঝিনুক বলল, এইটুকু তো যাব, বাইকের কি দরকার? ওহ, তাই তো বলে দাঁড়িয়ে গেলেন দীপকাকু। সিকিউরিটি রুমের গেটে দাঁড়িয়ে থাকা স্টাফটিকে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগেই লোকটা বলে উঠল, এখানেই থাক, কোনো চিন্তা নেই, আমরা তো আছি। আমরা বলতে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা আরেকজন সিকিউরিটি স্টাফের কথা বলল লোকটা। দীপকাকু এগিয়ে চলেছেন সেই বিল্ডিং লক্ষ্য করে যেটাই সুপ্রিয় পালের ফ্ল্যাট। ঝিনুক চলেছে একটু পেছনে। দীপকাকু মোবাইল বার করে কাকে যেন কল করছেন। অপর প্রান্ত কল রিসিভ করার পর বললেন, একটা ট্যাক্সির নাম্বার বলছি, নোট কর তো। ঝিনুকের বুঝতে অসুবিধে হলো না, লালবাজারের রঞ্জন কাকুকে ফোনে ধরেছেন দীপকাকু। নাম্বারটা বলা হয়ে গেল। ফের বললেন, 11 ডিসেম্বর দুপুর 11টা নাগাদ ট্যাক্সিটা কে চালাচ্ছিল খোঁজ নে। ড্রাইভারের সঙ্গে আমার কথা বলানোর ব্যবস্থা কর। না না না, নতুন কেস নয়, আকৃতি প্লাজার কেসটা নিয়ে আছে। খুবই ইন্টারেস্টিং কেস। থানা তেমন গা করছে না কেন কে জানে। অবশ্য ওদের দোষ দেওয়া যায় না, একটার পর একটা কেস এসে যাচ্ছে, কাজের পাহাড়। তবে হ্যাঁ, আমাকে সব রকম হেল্প করছে। টাকা তুই দিবি, তুই তো কেসটা এক্সপিরিয়েন্স করতে পাঠিয়েছিলি, এখন তুই আমার ক্লায়েন্ট। ঠিক আছে, ছাড়ছি এখন, পরে কথা হবে। দীপকাকু ফোনের সেটটা পকেটে রাখলেন। ঝিনুক পাশে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, আচ্ছা, ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে কথা বলার দরকার পড়ছে কেন? আর ট্যাক্সির নাম্বারটাই বা কোথা থেকে জোগাড় করলেন? মাথাটা একটু খাটাও, ঠিক বুঝতে পারবে। ডেট এবং টাইম যেটা বললেন তার সঙ্গে মিলে যাচ্ছে অজ্ঞাত পরিচয় ছেলেটার এই কমপ্লেক্সে আসার তথ্য। খানিক আগে ভিডিও ফুটেজ থেকে যেটা পাওয়া গেল আর কি। এই তো খানিকটা হলেও লিঙ্ক করেছ। সিসিটিভি ক্যামেরার জোনে প্রথম একটা ট্যাক্সির সামনেটুকু দেখা গিয়েছে। নাম্বার পেলাম ওখান থেকেই। ট্যাক্সির গা ঘেঁষে ছেলেটি জোনে ঢুকল। আন্দাজ করা যায় ওই গাড়িতে এসেছে। পিছিয়ে গেল ট্যাক্সি। আমার অনুমান যদি ভুল না হয়, ওই ট্যাক্সির ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে পারবো কোথা থেকে ছেলেটাকে তুলেছিল। এতে ছেলেটির আসল ঠিকানার দিকে কিছুটা অন্তত এগিয়ে যাব। কথাগুলো শুনে ঝিনুকের মনে হলো এই প্রথম একটা তদন্তে দীপকাকু যেমন এগোচ্ছেন, সেই একই গতিতে কেসটাও তাকে ডেকে নিচ্ছে। ঝিনুক দীপকাকু এখন ছাদে। নিচ থেকে লিফটে চড়ে সুপ্রিয় পালের ফ্ল্যাটেই যাওয়া হয়েছিল। ডোরবেল বাজাতে দরজা খুলেছিলেন সোমা দেবী। স্নিগ্ধ চেহারা, পরনে ম্যাক্সির ওপর ফ্লোরাল প্রিন্টের হাউস কোট। বলেছিলেন, ও মিস্টার বাগচি তো? হ্যাঁ হ্যাঁ, আসুন। ও বলে গিয়েছে 1 ঘন্টার মধ্যে ও ফিরে আসার চেষ্টা করবে। সুপ্রিয়বাবুর স্ত্রীকে প্রথমবার দেখা গেল। আগের দিন তো অসুস্থ হয়ে পড়েছিলেন ঘটনার ধাক্কায়।
ভেতরের ঘরে ছিলেন। আজ ওর অভ্যর্থনার উত্তরে দীপকাকু বললেন, ছাদটা একবার ঘুরে আসি, চাবিটা দিন তো। কথা না বাড়িয়ে চাবি এনে দিয়েছিলেন সোমাদেবী। ছাদে এসেই দীপকাকু এগিয়ে গেলেন প্রাচীলের ধারে, যেখানে হ্যান্ডব্রেস্টের পাইপের ওপর দড়ি বাঁধার দাগ ছিল। ওখানে দাঁড়িয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জায়গাটা দেখে যাচ্ছেন। পেছনে ঝিনুক। ফরেন্সিক টিম এখানে কোনো দড়ি বাঁধার দাগ পায়নি, ধাতব কিছুর আঁচড় পেয়েছে। বড় করে শ্বাস ছেড়ে সোজা হলেন দীপকাকু। বললেন, দড়ির দাগটা যাতে চিহ্নিত না করা যায় তার জন্য স্ক্রু কিংবা ছুরি দিয়ে স্ক্র্যাচ করে দেওয়া হয়েছে, এবং সেটা করা হয়েছে আমরা দড়ির দাগ দেখে যাওয়ার পর আর ফরেন্সিক লোক আসার আগে। নিচে পায়ের ছাপও মুছে ফেলা হয়েছে। কনস্টেবল ঘোষবাবু ছাদের দরজায় তালা মেরে আমাদের সঙ্গে লিফটে উঠেছিলেন। যেই কাজগুলো করলো, ছাদের চাবি পেল কোথা থেকে? বোঝাই যাচ্ছে লোকটা এই বিল্ডিংয়ের কেউ, অথবা এখানকার কারুর সঙ্গে নিবিড় যোগাযোগ আছে। কেননা প্রত্যেক ফ্ল্যাটেই একটা করে চাবি দেওয়া আছে ছাদের। লোকটা মূল অপরাধী অথবা অপরাধীর নিয়োগ করা কেউ। আগের দিন সে আমাদের আশেপাশেই ছিল, নজর রাখছিল আমাদের কাজকর্মের ওপর। অপরাধ যে এই রাস্তা দিয়ে হয়েছে সেটা ক্লিয়ার, তাই প্রমাণ লোপের চেষ্টা। খুন হয়ে যাওয়া ছেলেটি এখানে মাথা দড়ি বেয়ে নেমেছে পায়ে মোজা দেখে সেটা বোঝা যায়। জুতো পরে নামতে অসুবিধে হবে বলে খুলে রেখেছিল। দড়ির দাগ মোছা তার পক্ষে সম্ভব নয়। খুন হয়ে গিয়েছে নিচে নেমে। অপরাধী উঠে এসেছিল দড়ি বেয়ে। প্রমাণ লোপের কাজটা করে যাচ্ছে এখন। অপরাধী দুজন হওয়ারও চান্স আছে। খুন এবং চুরি হয়তো আলাদা আলাদা লোক করেছে। খুনের প্রমাণ তো চোখের সামনেই ছিল। খুনির তালিকায় সুপ্রিয়পালকে রাখা যেতেই পারে, তাই না? চুরির ব্যাপারটায় আপনি কি নিশ্চিত? অলমোস্ট। সুপ্রিয়পালও করে থাকতে পারেন চুরি, অথবা অন্য কেউ। এতক্ষণে যেন যুক্তির রাস্তা থেকে পা ফসকালো দীপকাকুর। এমনটা হওয়ারই কথা। চূড়ান্ত জটিল পর্যায়ে চলে গিয়েছে ভাবনা চিন্তা। ভুল শুধরে দিতে ঝিনুক বলল, কিন্তু সুপ্রিয়পাল হলে তো আপনি ফোনের গলা শুনেই চিনতে পারতেন। চোর তো বার কয়েক ফোন করেছে আপনাকে। যে লোকটা এত সযত্নে নিজেকে আড়াল করে যাচ্ছে, আসল কণ্ঠস্বর সে আমাকে চিনিয়ে দিতে যাবে কেন? নির্ঘাত রিসিভারের রুমাল রেখে অন্যরকম গলা করে বলছে। আমিও নিজের গলা লুকিয়ে কথা বলেছি। ধরে নিলাম সুপ্রিয়পাল ফোন করেছেন, কিন্তু নিজের জিনিস এত গোপনীয়তা রক্ষা করে বিক্রি করতে চাইছেন কেন? কারণটা কি? কারণ এখনই কি করে বলবো? সুপ্রিয়পাল সম্পর্কে কতটুকুই বা জানতে পেরেছি। মৃতের পরিচয়, কেন সে সুপ্রিয়বাবুর ফ্ল্যাটে এসেছিল, কেনই বা খুন হতে হলো তাকে, এরকম আরো অনেক কিছু জানাই বাকি। সুপ্রিয়পালের ড্রয়িং স্পেসে বসে আছে ঝিনুকরা। দুজনের জন্য চা, বিস্কিট, ডালমুট সেন্টার টেবিলে রেখেছেন সোমাদেবী। ঝিনুক চা খাই না বলে ওকে আর বিব্রত করতে চায়নি। দীপকাকু এমন স্বচ্ছন্দে মুঠো করে ডালমুট তুলে নিচ্ছেন প্লেট থেকে, যেন এই বাড়িতে তার নিয়মিত যাতায়াত আছে। ফ্ল্যাটে ঢুকেই দীপকাকু চলে গিয়েছিলেন সুপ্রিয়বাবুর সংগ্রহগুলো দেখতে। ক্যাবিনেটের মাঝখানে এসে একটু বেশি সময় দাঁড়ালেন। আসলে তো দেখতে এসেছেন ওই জায়গাটাই। ঝিনুকও এটা সেটা দেখতে দেখতে চোখ বুলিয়েছে ওই ঘন্টার র্যাকে। না, এখন কোনো ফাঁকা জায়গা নেই। ঝিনুকরা সোফায় বসার আগেই সোমাদেবী চা, স্ন্যাক্স সাজিয়ে দিয়েছিলেন টেবিলে। দীপকাকু কাপে চুমুক দিয়ে বলে উঠেছিলেন, দারুণ চা। খুশি ছড়িয়ে পড়েছিল সোমাদেবীর মুখে। ঝিনুকদের বড় সোফার কোনাকুনি সিঙ্গেল সোফায় বসেছেন সোমাদেবী। অপেক্ষা করছেন দীপকাকুর প্রশ্নের জন্য। ঝিনুকও করছে। দীপকাকুর মন অবশ্য খাওয়ার দিকে। সোমাদেবী একবার ঘড়ির দিকে তাকালেন, নিশ্চয়ই সুপ্রিয়বাবুর ফেরার প্রত্যাশায়। দেওয়াল ঘড়িটাও বেশ অন্যরকম, অ্যান্টিক পিস বলা যায়। চায়ের কাপ প্লেট টেবিলে নামিয়ে দীপকাকু এবার সোমাদেবীর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি একটু ভালো করে ভেবে দেখুন তো, সেদিন প্রথমে গুলির আওয়াজ শুনেছিলেন নাকি ডোরবেলের আওয়াজ? ডোরবেলের আওয়াজটাই প্রথম শুনেছি। বেশ কয়েকবার বাজিয়েছিল সুপ্রিয়, ঠিক কতবার বলতে পারবো না।
বেলের আওয়াজে আমার ঘুম ভাঙেনি জানেন তো, গুলির আওয়াজে পুরোপুরি ঘুম ভেঙে যায়। ওটা যে গুলির আওয়াজ সেটাই তো আমি প্রথম বুঝতে পারিনি, কখনো শুনিনি তো আগে। কি জোরে আওয়াজ! বেডরুম থেকে ছিটকে বেরিয়ে এসেছি আর দেখছি ছেলেটা পড়ে আছে এখানে, ওই যে ওইখানটায় পড়েছিল। আঙুল নির্দেশ করে জায়গাটা দেখালেন সোমাদেবী। দীপকাকু জিজ্ঞেস করলেন, লাইট জ্বালানো ছিল? নাইট ল্যাম্পের মতো একটা আলো জ্বালানো থাকে ডাইনিংয়ে। ছেলেটাকে দেখার পর আমার আর কিচ্ছু মনে নেই। তোরসা মানে আমার মেয়ে আর সুপ্রিয় বলছে আমি নাকি খুব জোরে চেঁচিয়েছিলাম, কিন্তু সেটা পর্যন্ত আমি মনে করতে পারছি না। ছেলেটাকে তো সামনে থেকে আপনি দেখেননি, পুলিশ বডি নিয়ে যাওয়ার সময়ও না, অসুস্থ হয়ে পড়েছিলেন তাই না? সোমাদেবী মাথা নেড়ে সায় দিলেন। দীপকাকু ফের বললেন, আজ কাগজে সন্ধান চাই কলামে পুলিশ ছবি দিয়েছে ছেলেটার, দেখেছেন? দেখেছি, সুপ্রিয়ই দেখিয়েছে। ছেলেটাকে আগে কখনো দেখেছেন বলে কি মনে হচ্ছে? না, কোনো দিন দেখিনি। দীপকাকু একটু চুপ করে রইলেন, তারপর গেলেন অন্য প্রসঙ্গে। বললেন, আচ্ছা, এই যে শোপিস সংগ্রহের ঝোঁক, এটা সুপ্রিয়বাবুর কতদিনের? ও চাকরি পাওয়ার পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতো ওর কোম্পানি। সব জায়গা থেকেই বেশ কিছু মেমেন্টো নিয়ে আসতো। বিয়ে হয়ে আসার পর খুব একটা দেখিনি আমি, তখন আমরা ওই টালিগঞ্জের বাড়িতে থাকতাম। ওর পৈতৃক বাড়িতে ওই শোপিসগুলো রাখার সেরকম জায়গা ছিল না। মেয়ে হওয়ার পর আমাদের এই ফ্ল্যাটটা কেনা হয়। ওর কালেকশন সাজাবে বলে এখানকার বিল্ডারকে একটা রুম কম দিতে বলা হয়। বেড়ে যায় আমাদের ড্রয়িং স্পেস। সাজানোর জায়গা পেয়ে ওর কালেকশনের ঝোঁকটা এখন নেশায় পরিণত হয়ে গেছে। শুধুমাত্র শোপিস কালেকশনের জন্য সুপ্রিয়বাবু কখনো ট্যুরে যান? না, সে সময় কোথায়, অফিসে যা কাজের প্রেশার, ট্যুরে যায় কোম্পানি পাঠালে, আর বছরে একবার অন্তত ফ্যামিলি ট্যুর। বেড়াতে গিয়ে সিনিক বিউটির দিকেও নজর থাকে না, লোকাল হ্যান্ডিক্রাফটসের খোঁজেও বেরিয়ে পড়ে। বলে থমকে গেলেন সোমাদেবী। ভুরু কুঁচকে গেল তার। জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই সবের সঙ্গে আমাদের ফ্ল্যাটের দুর্ঘটনার কি সম্পর্ক? থতমত খেলেন দীপকাকু। প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলেন না। আসলে সোমাদেবীকে নিরীহ ভালো মানুষ পেয়ে আড্ডার ছলেই জেরা করে যাচ্ছিলেন। এখন বললেন, আরে না না না, আসলে এই ঘটনার সঙ্গে এসবের সম্পর্ক খুঁজছি না, মানে এত রকম হ্যান্ডিক্রাফটস দেখে ব্যাকগ্রাউন্ডটা জানার খুব কৌতূহল হলো আর কি। বাইরে থেকে ঘরে ঢুকলেন সুপ্রিয়বাবু। ওর অপেক্ষাতেই দরজার ছিটকিনি লাগানো হয়নি, ভেজানো ছিল। দীপকাকুর দিকে তাকিয়ে বললেন, আই এম সো সরি, আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আসলে আমার ওই এলআইসি এজেন্টের শরীরটা খারাপ, প্রিমিয়ামের লাস্ট ডেটও চলে এসেছে। কুদঘাটে গিয়ে ওকে দেখেও এলাম আর চেকটাও দিয়ে এলাম। আজ সানডে দেখেই কাজটা রেখেছিলাম আর কি। আরে ইটস অল রাইট, আমরা তো দিব্যি চা খাচ্ছি, গল্প করছি। অন্যদিকের সিঙ্গেল সোফাটায় এসে বসলেন সুপ্রিয়বাবু। সোমাদেবী উঠে পড়ে সুপ্রিয়বাবুকে জিজ্ঞেস করলেন, চা খাবে তো? হ্যাঁ হ্যাঁ করো, এনাদেরও আরেকবার দাও। না না, আমি আর না। সোমাদেবীর দিকে তাকিয়ে বলল ঝিনুক। উনি আর জোর করলেন না, সৌজন্যের হাসি হেসে ভেতরে চলে গেলেন। সোফায় বসা অবস্থায় একটু নড়ে চড়ে সুপ্রিয়বাবু সম্ভবত নিজের কথা গুছিয়ে নিলেন। তারপর বললেন, আচ্ছা, একটা ব্যাপার আগে একটু আমায় ক্লিয়ার করে দিন তো। থানা থেকে মিস্টার রায় আমাকে জানালেন ইন্টারোগেট করতে আপনি আসছেন। প্রথম দিন আপনি ইন্সপেকশনে ছিলেন, অল্প জিজ্ঞাসাবাদও করেন আমাকে। আর যেহেতু সিভিল ড্রেসে ছিলেন, আপনার পোস্ট ডিপার্টমেন্ট আন্দাজ করতে পারেনি। তো আজ আবার আসছেন জেনে অফিসারকে জিজ্ঞেস করলাম যে আপনি সিআইডির লোক কিনা। তখন অফিসার বললেন যে আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর, তো পুলিশের হয়ে অনেক কাজ করেন। এই কথাটার মানে কি? মানেটা আপনি যেটা বুঝেছেন সেটাই। এবার যদি স্থির করেন প্রাইভেট ইনভেস্টিগেটরের সঙ্গে কথা বলবেন না, আমি ফোর্স করতে পারি না, আমাকে চলে যেতে হবে। নো নো, আই ডিডন্ট মিন দ্যাট। ইনফ্যাক্ট তদন্তটা দ্রুত শেষ হোক সেটা আমিও চাই। আজ কাগজে ছেলেটার ফটো দিয়েছে পুলিশ, নিশ্চয়ই দেখেছেন? দেখেছি। কোনো পরিচয় সূত্র খুঁজে না পেলে পুলিশ তো এমনটাই করে। এবার আমার কি সমস্যা হবে বলি? ফটোটা দেখে ছেলেটার আত্মীয় বন্ধুরা থানায় যাবে, পুলিশ বলবে আমার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে বডি,
ওরা এখানে আসবে, আমার কোনো দোষ আছে কিনা খতিয়ে দেখবে না, আর যেহেতু এখানেই মারা গিয়েছে ছেলেটা আমাকেই দোষী ঠাউরে অকথা কুকথা বলবে, এমনকি টাকাও চাইতে পারে ক্ষতিপূরণ হিসাবে। ছেলেটার চেহারা দেখেই তো আন্দাজ করে গিয়েছে যে শিক্ষিত সম্পন্ন পরিবারের সে নয়, তাই এদের কাছে টাকাটাও ছেলের মতোই কিন্তু বড় ব্যাপার। আমি অবশ্যই চাইব যে ওরা এখানে আসার আগেই নিজেকে নির্দোষ প্রমাণ রাখতে, আর আমার স্বার্থ অনুযায়ী আপনি আলাদা করে তদন্ত চালিয়ে যদি অপরাধীকে ধরে দেন তাতে আমারই লাভ। এর জন্য আপনাকে আমি পে করতেও রাজি আছি। আরে আমার পেমেন্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না, শুধুমাত্র ইনভেস্টিগেশনে কোঅপারেট করলেই হবে। ধন্দ তবু কাটল না সুপ্রিয়বাবুর, চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে। আসলে উনি জানতে চাইছেন দীপকাকুকে অ্যাপয়েন্ট করল কে? সুপ্রিয়বাবুর কোনো শত্রু কি? কোনো পেশাদার লোক তো বিনা পারিশ্রমিকে কাজ করে না। দীপকাকু কেন করতে যাবেন? পুলিশের অত দক্ষ গোয়েন্দা বিভাগ থাকতে তারা কেনই বা বাইরের গোয়েন্দাকে দিয়ে কাজ করাবে? টাকা দেওয়া তো অনেক দূরের কথা। আচ্ছা, আমরা কি এবার কেসটা নিয়ে একটু কথা বলতে পারি? সুপ্রিয়বাবুর যেন সম্বিত ফিরল, বললেন, হ্যাঁ হ্যাঁ শিওর। ঘটনার আগের দিন সকাল থেকে কে কে এই ফ্ল্যাটে এসেছিল মনে করে বলতে পারবেন? আমি 8:30 নাগাদ অফিস বেরিয়ে যাই, তার আগে কাজের মহিলাটি আসে, সেদিনও এসেছিল। তারপর কারা এসেছে সেটা বলতে পারবে সোমা। কথা অসমাপ্ত রইল। চা নিয়ে এসেছেন সোমাদেবী, নিজের জন্য 1 কাপ এনেছেন, আর এনেছেন 1 প্লেট ডালমুট। নির্ঘাত দীপকাকুর কথা ভেবেই আগের প্লেটটা প্রায় একাই সাবার করে দিয়েছেন। প্রশ্ন এবং উত্তর কানে গিয়েছে সোমাদেবীর। সোফায় বসে চায়ে চুমুক দিয়ে বলতে থাকেন, সকালে মঙ্গলাদি কাজ করে গেল ওই 10টা নাগাদ। তারপর আমার ভাই এসেছিল বিকেল 3টে। ভাই কি করেন? কেন এসেছিলেন? সন্তু যাদবপুর থেকে হিস্ট্রিতে পিএইচডি করছে, সময় পেলেই ও আমার সঙ্গে দেখা করতে চলে আসে। তারপর কে কে এসেছে পরপর বলে যান, থামবেন না, বলুন আপনি। ইনফরমেশনগুলো দীপকাকুর কেন দরকার আন্দাজ করতে পারছে ঝিনুক। নিজের ডিউটিটা অবশ্য করে যাচ্ছেও, পয়েন্টগুলো লিখে নিচ্ছে নোটবুকে। চা খাওয়ার ফাঁকে একটু ভেবে নিয়ে সোমাদেবী আবার বললেন, 4:30 এলো অমৃতা, গুজরাটি, এই নতুন বিয়ে হয়েছে, 8 ফ্লোরে থাকে। ওই আমার কাছে কিছু বাঙালি ডিশ শিখতে এসেছিল। তারপর তোরসা স্কুল থেকে ফিরল 5টায়, ওর ড্রয়িং স্যার এলো 5:30টায়। ড্রয়িং স্যারের নাম? থাকেন কোথায়? অনুপম ঘোষাল, বেগবাগানে থাকেন, পুরনো পৈতৃক বাড়িতে, গভর্নমেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ার। তারপর এসেছিল আদিত্য, ও আমাদের হাউজিংয়ের কেয়ারটেকার। 2nd ফ্লোরে সুজনবাবুর ট্যাক্সির বিল ভুল করে আমাদের দিয়ে ফেলেছিল, ওটাই বদলে নিয়ে গেল। বিলটা নেওয়ার সময় আপনারা দেখে নেননি? ওদের টাইটেল পাত্র সুজন পাত্র, আমি সুপ্রিয়পাল। ওই নামের মিলের জন্য হামেশাই চিঠিপত্র পাল্টাপাল্টি হয়ে যায়। কর্পোরেশনের ট্যাক্সের বিল 3 মাস অন্তর আসে, দেখতে সেই একই রকম, তাই নতুন করে পড়তে আর ইচ্ছে হয় না। নাম বিভ্রাটটাও তাই চোখে পড়েনি। আদিত্য যখন এসেছিল ড্রয়িং স্যার তখনও নিশ্চয় জাননি। ড্রয়িং শেখাচ্ছিলেন কোথায় বসে? প্রশ্নটা দীপকাকু সোমাদেবীর দিকে তাকিয়ে করলেন। সিটিং এরিয়া থেকে সামান্য দূরে আঙুল নির্দেশ করে সোমাদেবী দেখালেন, ওইখানে। আসলে চেয়ার টেবিলে বসে ড্রয়িং শেখাতে চান না অনুপম, মেঝেতেই ওর সুবিধে হয়, একটা ম্যাট পেতে দিই আর ওতেই বসে ওরা। ট্যাক্সের বিল খুঁজতে কতক্ষণ সময় লেগেছিল আপনার? বিলটা নিশ্চয় আপনার বেডরুমের আলমারিতে ছিল। দীপকাকুর আন্দাজে অবাক হলেন না পাল দম্পতি। খুবই সাধারণ অনুমান। সোমাদেবী বললেন, হ্যাঁ, ভেতরের ঘরের আলমারিতেই ছিল, খুঁজতে হয়নি, এক চান্সেই পেয়েছিলাম। আদিত্যকে ঘরে ঢুকে বসতেও হয়নি, দরজা থেকেই ও চলে গিয়েছিল। তারপর কে কে এলো? 6:30টার মধ্যে ও ফিরে এলো, রাতের ফ্লাইট ধরবে বলে তাড়াতাড়ি ফিরে এসেছিল অফিস থেকে। তার মিনিট 10-এর মধ্যে এলেন আমাদের বিল্ডিংয়ের তারাশঙ্করদা, শিলাদ আর রুদ্র একসঙ্গে এসেছিল। কেন এসেছিলেন? প্রত্যেক শীতে আমাদের বিল্ডিংয়ে সকলে মিলে একটা পিকনিক হয়, সে ব্যাপারে কিছু দরকারি আলোচনা করতে এসেছিল ওরা। বাই প্রফেশন এরা কে কি করেন? তারাশঙ্করদা সদ্য ব্যাংক থেকে রিটায়ার করেছেন,
আর শিলাদ আমারই মতো একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করেন। রুদ্রর একটা অ্যাড এজেন্সি আছে, ছোটোখাটো, স্ট্রাগল করছেন বিজনেসটা দাঁড় করানোর জন্য। আচ্ছা, তো সেদিন তিনজন এখানেই বসেছিলেন নাকি ফ্ল্যাটের এদিক ওদিক গিয়েছিলেন ওদের মধ্যে কোনো একজন? বেডরুম বাদ রেখে বলছি, বাইরের কেউ অতটা প্রাইভেসি ব্রেক করবে না জানি। ওরা প্রায় আমাদের ঘরের লোকই হয়ে গিয়েছে, বেডরুমেও চলে যান। ওদের ফ্ল্যাটেও আমরা নিয়মিতই যাতায়াত করি। সেদিন প্রথমে এসে ওরা সোফায় বসেছিল, তারপরে কে কোথায় গিয়েছে সেটা না আমি খেয়াল করিনি, আমি একটু কিচেনে ব্যস্ত ছিলাম। আমার যতদূর মনে পড়ছে, রুদ্র একবার উঠে গিয়ে ডাইনিং টেবিলে রাখা বোতল থেকে জল খেয়েছিলেন, আর তারাশঙ্করদা গিয়েছিলেন তোরসার ঘরে গল্পগাছা করতে, ওই লেখাপড়ার খবর নিতে। তারাদার সঙ্গে আবার তোরসার খুব জমে। দীপকাকু হঠাৎ সোফা ছেড়ে উঠে পড়লেন, এগিয়ে গেলেন শোপিসের র্যাকের দিকে। কালেকশনে চোখ বোলাতে বোলাতে প্রশ্ন ছুড়ে দিলেন, আপনার ওই তিন বন্ধু এইসব কালেকশনের ব্যাপারে কতটা আগ্রহী? সুপ্রিয়বাবুও সোফা থেকে উঠে দীপকাকুর দিকে এগিয়ে যেতে যেতে বললেন, ওরা আমার হবিটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন। শিলাদ তো হ্যান্ডক্রাফটস কালেকশন শুরুই করে দিয়েছে, আর কোম্পানি থেকে আমার মতো তো ট্যুর পায় না। তারাদাও এখন ঘরের জন্য যা কিছুই কেনেন আর্ট ভ্যালু রাখার চেষ্টা করেন। রুদ্র আর্টের জগতেরই লোক, ওর টেস্ট সবসময় ভালো, তবে ওর কালেকশনের ঝোঁক নেই। দীপকাকু এখন কাঠের ক্যাবিনেটের মাঝামাঝি, পাশে গিয়ে দাঁড়িয়েছেন সুপ্রিয়বাবু। দীপকাকু বললেন, আপনাদের পাশের ফ্ল্যাটটা তারাশঙ্করদার, তাই না? এবার অবাক হলেন দম্পতি, পরস্পরে চোখাচোখি হল। সুপ্রিয়বাবু বললেন, হ্যাঁ, আপনি খবর নিয়েছেন? গেস করলাম। ডিটেকটিভকে কিভাবে অনুমান করলেন জিজ্ঞেস করা যায় না বলেই চুপ করে রইলেন সুপ্রিয়বাবু। নিশ্চয়ই প্রশ্নটা খোঁচা মারছে। ঝিনুক এটুকু আন্দাজ করতে পারছে ওই তিনজনের একজন পাশের ফ্ল্যাটের মালিক, কারণ ঘটনার পরের দিন সকালে পুলিশ ইনভেস্টিগেশনের সময় হাবিলদার চা এনেছিল পাশের ফ্ল্যাট থেকে, ওরাই নিজে থেকে করে দিয়েছিলেন। শৌখিন সার্ভিং ট্রে কাপ দেখে দীপকাকু তখনই কমেন্ট করেছিলেন, এই ফ্ল্যাটের রুচি পাশের ফ্ল্যাটেও প্রভাব ফেলেছে দেখছি। সুপ্রিয়বাবুর শখ অল্প বিস্তর প্রভাব ফেলেছে তিন বন্ধুর ওপরেই। পাশের ফ্ল্যাটটা যে তারাশঙ্কর বাবুরই, এটা দীপকাকু কিভাবে গেস করলেন কে জানে, নাকি সত্যি ইনফরমেশন জোগাড় করেছেন আগে থেকে। ক্যাবিনেটের হাফ রাউন্ড কাঁচের পাল্লার হ্যান্ডেলে হাত রেখেছেন দীপকাকু। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। র্যাকটা খানিকটা দীপকাকুর আড়ালে চলে গিয়েছে। ওখানে ওর অ্যাক্টিভিটি কি হবে দেখার জন্য উৎসুক হয়ে উঠেছে ঝিনুক। সোমাদেবের সামনে থেকে উঠে যেতে পারছে না, কারণ তদন্তের কেন্দ্রস্থল যে ওখানেই, ডিটেকটিভ এবং অ্যাসিস্ট্যান্টের আগ্রহ দেখে বুঝে ফেলতে পারেন স্বামী স্ত্রী। ঝিনুক তাই ওদিক থেকে মুখ ঘুরিয়ে কান খাড়া করে রাখে। দীপকাকু বলে উঠলেন, ক্যাবিনেটের অন্য পাল্লাগুলোর লক পুরনো, এটা মনে হচ্ছে নতুন। কবে লাগানো হলো? আসলে রাউন্ড শেপের পাল্লার লক সহজে পাওয়া যায় না, সমস্ত কটা লক ক্যাবিনেট বানানোর পর বানিয়েছি, আর ওই রাউন্ড পাল্লার লকটা সেদিন পেলাম। কোন দিন? এই তো এ মাসের প্রথম দিকে। লক লাগাচ্ছেন মানে আপনার কালেকশন ক্রমশ মূল্যবান হয়ে উঠেছে? না না, সেরকম দামি কিছু হয়ে ওঠেনি। আসলে লোকজন এসে জিনিসগুলো হাতে নিয়ে দেখে, আর বেশ কিছু কাঁচের জিনিসও তো আছে, যদি ভেঙে টেঙে ফেলে তাই লকের ব্যবস্থা করেছে। হাফ রাউন্ড পাল্লাটার লক কোথায় পেলেন শেষ পর্যন্ত? কাছেই একটা হার্ডওয়্যারের দোকানে বলে রেখেছিলাম, ওরাই এনে দিয়েছে। তো লকটা লাগালো কে? আপনাদের চেনা কোনো কাঠের মিস্ত্রি, তাই না? না না, দোকানের মিস্ত্রি লাগিয়ে দিয়ে গেছে। দীপকাকু পাল্লা সামান্য খুলে হাসতে হাসতে বললেন, লক লাগানোর পরও পাল্লা খোলাই আছে, আপনার পারপাস তো সার্ভড হচ্ছে না। যা হয় এইসব শোকেসে, কাউকে হয়তো জিনিসগুলো হাতে নিয়ে দেখেছি, তারপর নিজেই লক লাগাতে ভুলে গেছি। হালকা চালে পাল্লা খুলে রাখার ভুলটা ধরিয়ে দিলেও দীপকাকু কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে রাখলেন। সেটা হলো, এই র্যাকে যে দামি জিনিসটার জন্য আপনি লক করে রাখার ব্যবস্থা নিয়েছিলেন, সেটা এখন নেই বলে পাল্লা খোলা রাখা হয়েছে। দীপকাকু এখন অন্যান্য শোপিসগুলো দেখছেন। জিনিসগুলো কোন দেশ থেকে কখন কিভাবে সংগ্রহ করা হয়েছে
জানতে চাইছেন সুপ্রিয়বাবুর কাছে। ডোরবেল বেজে উঠল। সুপ্রিয়বাবু ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিয়েছিলেন। সোমাদেবী দরজা খুলতে উঠে গেলেন, বললেন, তোরসা ফিরল মনে হচ্ছে। দরজা খোলার পর মায়ের পাশ দিয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়ালো তোরসা। ভারী সুন্দর দেখতে, মুখে মায়ের আদল। ঝিনুককে অবাক হয়ে দেখছে তোরসা। ঘাড় ফেরালো দীপকাকুর দিকে। সোমাদেবী মেয়েকে বললেন, চল হাত মুখ ধুয়ে নে, কিছু খাবি এখন? তোরসা কোনো উত্তর দিল না, এগিয়ে গেল ভেতর ঘরের দিকে। ওর এক হাতে ঝুলছে একটা নুপুরের বটুয়া। ঝিনঝিন শব্দ উঠল। মেয়েকে অনুসরণ করলেন সোমাদেবী। সিটিং এরিয়ায় ঝিনুক এখন একা, ভাবছে দীপকাকুর কাছে উঠে যাবে কিনা। সুপ্রিয়বাবুর কোনো অফিসিয়াল ফোন এসেছে। দীপকাকুর পেছনে দ্রুত পায়ে পায়চারি করতে করতে উত্তেজিত গলায় কথা বলছে। উত্তপ্ত হয়ে রয়েছে সামনের পরিস্থিতি। ফোনের কথা শেষ হোক, তারপর ঝিনুক ওদিকে যাবে। হাই, আমি তোরসা। অল্প চমকে উঠল ঝিনুক। খেয়ালই করেনি কখন সুপ্রিয়বাবুর মেয়ে পেছনে এসে দাঁড়িয়েছে। ওর চোখ ছিল দীপকাকুর দিকে। প্রত্যুত্তরে হাসি সহযোগে ঝিনুক বলল, হ্যালো, আমি আঁখি, আঁখি সেন। কাউকে পরিচয় দিতে হলে ভালো নামটাই বলা রীতি, তেমনটাই বলল ঝিনুক। নাইস নেম বলে ঝিনুকের পাশে সোফায় বসলো তোরসা। বাইরের ড্রেস বদলে ফেলেছে। ঝিনুক বলল, তোমার নামটাও খুব সুন্দর। হাসল তোরসা। ক্লাস 6-এর তুলনায় মেয়েটা যথেষ্ট স্মার্ট। ঝিনুককে বলল, তুমি ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট? ভেতরে মায়ের থেকে জেনে এসেছে। ঝিনুক মাথা নেড়ে বলল, হ্যাঁ। ডিটেকটিভ গল্পে তোমার মতো ইয়াং অ্যাসিস্ট্যান্ট থাকে, ভাবতাম এতদিন যে বানানো, এখন দেখছি সত্যি। এরপর আর কি উত্তর দেবে ঝিনুক, মুখটা হাসি হাসি করে রাখল। ফের তোরসা বলল, তুমি সুইমিং, সাইক্লিং, হর্স রাইডিং, জুডো ক্যারাটে জানো? একেই বলে ছেলে মানুষ। হর্স রাইডিং মাথায় ঢুকে বসে আছে। ইনভেস্টিগেশনে যার এখন কোনো প্রয়োজনই পড়ে না। ঝিনুক অবশ্য ঘাড় হেলিয়ে সবেতেই হ্যাঁ করে। হ্যাঁ, খুশি হবে মেয়েটা। তোরসার জানা শেষ হয়নি, জিজ্ঞেস করল, মোটর বাইক চালাতে পারো? তারপর 4 হুইলার, বন্দুক মানে গান চালাতে জানো? এবারও ঝিনুক ঘাড় হেলিয়ে দেয়। মোটর বাইক চালাতে সে পারে। গাড়ি চালানো শিখেছে আশুদার কাছে। বাবার গাড়ি চালায় আশুদা। বন্দুক কখনো চালায়নি ঝিনুক। জানো আখিদি, বাপিকে কবে থেকে বলছি ড্রাইভিংটা শেখাতে। বাপি না দারুণ গাড়ি চালায়। কথা বলে যাচ্ছে মেয়েটা। ঝিনুকের চোখ চলে গিয়েছে দীপকাকুর দিকে। মোবাইলের স্ক্রিনে আঙুল চালাচ্ছেন, কাউকে ফোন করবেন। কিন্তু এতক্ষণ সময় লাগছে কেন নাম সার্চ করতে? ভুলে গেলেন নাকি যাকে ফোন করবেন তার নাম? ঝিনুক কি উঠে গিয়ে হেল্প করবে? ওদিকে সুপ্রিয়বাবু এখনও কথা বলে যাচ্ছেন ফোনে, তবে আগের থেকে শান্ত গলায়। তোমরা কি জানতে পারলে যে লোকটা আমাদের ড্রয়িংয়ে মার্ডার হয়ে পড়েছিল সে কে? ঝিনুক ঘাড় না ফিরিয়ে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি জানতে পারবো। মেসেজ টোন বেজে উঠল ঝিনুকের মোবাইলে। সেটটা জিন্সের পকেট থেকে বার করে স্ক্রিনে চোখ রেখে ভীষণ অবাক হলো ঝিনুক। দীপকাকু মেসেজ পাঠিয়েছেন। খানিক আগে তার মানে SMS টাইপ করছিলেন। এত কম দূরত্বে SMS করার প্রয়োজন পড়ল কেন? অন্য কাউকে পাঠাতে গিয়ে কি ঝিনুককে পাঠিয়ে ফেললেন? না, ঝিনুককেই পাঠিয়েছেন। তোরসাকে আড়াল করে SMS ওপেন করল ঝিনুক। লেখা আছে, কথার ছলে জানতে চাও র্যাকে ঘন্টার সংখ্যা কত? দীপকাকু সুপ্রিয়বাবু এগিয়ে আসছেন, বসবেন সোফায়। ঝিনুক তোরসাকে বলল, চলো তোরসা, তোমাদের শোপিসগুলো দেখি। চলো, বাপির তো হিউজ কালেকশন। আমাদের বাড়িতে যারাই আসে এগুলোই দেখতে থাকে। তুমি তো আগে একদিন এসেছিলে, দেখোনি? ঝিনুক কোনো উত্তর দিল না। তোরসা নিজের থেকেই বলতে থাকে, অবশ্য সেদিন কি করে দেখবে, যা একটা মিসহ্যাপ হলো ওই নিয়েই তো বেঁচেছিলে। আমিও মাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম জানো, ঘর ছেড়ে বেরোতেই পারিনি, নয়তো সেদিনই তোমার সঙ্গে দেখা হয়ে যেত। ক্যাবিনেটের সামনে চলে এসেছে দুজন। ঝিনুক একটু সময় নিয়ে শোপিসগুলো দেখছে।
দীপকাকু কেন কাজটা দিলেন বুঝতে অসুবিধা হয়নি ঝিনুকের। উনি যদি সুপ্রিয়বাবুকে জিজ্ঞেস করতেন আপনার কালেকশানে কটা ঘন্টা আছে, এখন যা আছে সেটাই বলতেন সুপ্রিয়বাবু। চুরি যাওয়া অথবা নিজের সইয়ে রাখা ঘন্টাটার কথা উনি প্রথম থেকেই গোপন করে যাচ্ছেন। এই গোপনীয় কাণ্ডকারখানা স্ত্রীকে জানালেও নিজের ছোট্ট সন্তানকে নিশ্চয়ই বলতে যাবেন না। বলেও লাভ হবে না, ছোটরা গোপন কথাটা সবার আগে প্রকাশ করে দেয়। তোরসা নিশ্চয়ই জানে বাবার সংগ্রহে কটা ঘন্টা আছে, সংখ্যাটা সঠিক বলবে। তার থেকে যদি একটা কম থাকে র্যাকে, তাহলে দীপকাকুর অনুমান মিলে যাবে। তদন্তের একটা পর্যায়ে গিয়ে দীপকাকু প্রয়োজনে সুপ্রিয়বাবুকে চার্জ করতে পারবেন এই বলে যে আপনি কেন একটা ঘন্টার কথা গোপন করে গিয়েছেন। ঝিনুক কথার জাল বুনতে শুরু করে। ক্যাবিনেটের মাঝামাঝি দাঁড়িয়ে তোরসাকে বলে, আচ্ছা তোরসা, এখানে অনেক আর্ট পিস দেখছি বাইরের দেশের। শুনলাম অফিস ট্যুরে তোমার বাবাকে প্রায় দেশের বাইরে যেতে হয়, তখনই কি এগুলো কালেকশন করেন? তুমি কখনো গিয়েছো বাবার সঙ্গে বিদেশে? একবারই মাত্র গিয়েছি, সিঙ্গাপুর। আমি, বাপি আর মা, সেটা অবশ্য ফ্যামিলি ট্যুর। অফিসের কাছে গেলে না বাপি ঘুরে বেড়ানোর সময়ই পায় না। আচ্ছা, এই যে গণেশের মূর্তিগুলো, এর কোনোটা নিশ্চয়ই বিদেশের নয়? ভারতেই তো ভগবান গণেশের খুব চল, তাই না? না না, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশের গণেশের মূর্তিও আছে এখানে। ট্যাগগুলো দেখো। ঝিনুক ঝুঁকে পড়ে গণেশের র্যাকটা দেখতে থাকে, জিজ্ঞেস করে, কটা মূর্তি আছে তাহলে? 31। লাস্ট ওয়ান বাপি শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছে। এই যে এটা। ঝিনুক সময় নষ্ট না করে ওপরের র্যাকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘণ্টাগুলোও তো দেখছি নানান দেশের। টোটাল কালেকশন কত তোরসা? 25। হতাশ হলো ঝিনুক। 25টাই আছে। ঝিনুক গুনেছে একটু আগেই। দীপকাকুর কৌশলটা কাজে লাগলো না। তাহলে কি কোনো ঘন্টা সরানো হয়নি এখান থেকে? তেমনটা হওয়ার তো কথা নয়। দীপকাকু যেভাবে নিশ্চিত হয়ে এগোচ্ছেন, ফটোতে দেখা বৌদ্ধ মন্দিরের ঘণ্টাটা এখানেই ছিল। ঠিক ওরকম দেখতে ঘণ্টা একটাও দেখা যাচ্ছে না। যদি দেখা যেত তাহলে অন্তত এটা ধরে নেওয়া যেত যে ঘণ্টাটা গোপনে বিক্রি করতে চেয়ে সুপ্রিয়বাবু বিজ্ঞাপনদাতার কাছে ফটো পাঠিয়েছেন। তখন তদন্তের বিষয় হতো যে জিনিসটা কেন তিনি গোপনে বিক্রি করতে চান। এখন দেখা যাচ্ছে ঘণ্টা এখান থেকে সরালেও অঙ্কটা মিলিয়ে রেখেছেন সুপ্রিয়বাবু। কিন্তু কিভাবে মেলালেন? ঝিনুক কালেকশনে চোখ বলে যাচ্ছে। দীপকাকুর গলা ভেসে আসে। সুপ্রিয়বাবুদের উদ্দেশ্যে বললেন, ঘটনার আগের দিন এই ফ্ল্যাটে যারা এসেছিলেন বললেন তাদের সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হতো। হ্যাঁ, 4 জনকে আমি এখনই ডেকে দিতে পারি। রবিবার যেহেতু শিলাদ আর রুদ্র ফ্ল্যাটেই আছেন নিশ্চয়ই, আর তারাশঙ্করদা রিটায়ার্ড পার্সন, রোজই ছুটি। আদিত্যকে সবসময় পাওয়া যাবে এই কমপ্লেক্সে, গোটা হাউজিংয়ের দায়িত্বই তার। আপনাদের কাজের মহিলাটির সঙ্গে প্রথমে কথা বলে নিতে পারলে সুবিধে হতো আমার। তাকে তো এখন পাবেন না, 10টায় তো কাজ সেরে চলে গিয়েছে। মায়ের গলা কানে গিয়েছে তোরসারও। ও বলে ওঠে, দাঁড়াও, পাওয়া যাবে মঙ্গলা মাসিকে। পূজাদের ফ্ল্যাটে 12টার সময় কাজ করতে দেখেছি। ওদের ফ্ল্যাটে একটা ফোন করো না, তাহলেই জানতে পারবে। আচ্ছা দাঁড়ান, দেখছি। সোমাদেবী সোফা থেকে উঠে ল্যান্ডফোনের দিকে এগোলেন। এদের ঘরের ফোন সেটটাও একটা অ্যান্টিক পিস। কালেকশন দেখায় ক্ষান্ত দিয়ে ঝিনুক ফিরে আসছে সিটিং এরিয়ায়। সঙ্গে আসছে তোরসাও। দীপকাকু সুপ্রিয়বাবুকে বলছেন, ফ্লাইট লেট করার কারণে চেন্নাই ট্যুর ক্যান্সেল হলো আপনার। তার আগের ট্রিপ কোথায় ছিল? মুম্বাই। না বাপি, এনজেপি। বাগডোগরা ফ্লাইট ধরলে না? সেটা মুম্বাইয়ের আগে। হতেই পারে না সেটা। এনজেপি থেকে একটা দারুণ বেল এনেছিলে, তোমার মনে নেই? তারপর সেটা ভেঙে গেল, খুব আপসেট হয়ে গেছিলে তুমি। মুখটা সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল সুপ্রিয়বাবুর। দুবার ঢোক গিললেন। উৎকণ্ঠাটা নড়াছড়া দেখেই বোঝা গেল। মনে পড়ার ভান করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, মুম্বাইয়ের পরই এনজেপি। আসলে এত ট্যুর করি তো গুলিয়ে যায় আর কি। এনজেপি থেকে আনা ঘন্টাটা কিভাবে ভাঙলো? প্রশ্নটা সরাসরি তোরসাকে করলেন দীপকাকু। তোরসা বলল, সেটা ঠিক জানি না, আমি না তখন ছিলাম না, মাও ছিল না, আমরা শপিং মলে গিয়েছিলাম। ফোন সেরে ফিরে এলেন সোমাদেবী। সোফায় বসে বললেন, আসছে মঙ্গলাদি। ফাইন বলে দীপকাকু সুপ্রিয়বাবুকে জিজ্ঞেস করলেন, ভেঙে যাওয়া ঘন্টার টুকরোগুলো কি আছে?
না না, ওগুলো আর রেখে কি হবে, ফেলে দিয়েছে। সোমা দেবী তোরসা আসার আগেই? হ্যাঁ, কেন বলুন তো? আরে ভাঙা টুকরোগুলো দেখে ওদের মন খারাপ হতো, তাই ফেলে দিয়েছে আগেই। দীপকাকু চুপ করে আছেন। ঝিনুক স্পষ্ট টের পাচ্ছে অঙ্ক কিভাবে মিলিয়েছেন সুপ্রিয়বাবু। দীপকাকু ফের জানতে চাইলেন, এনজিপির কোথা থেকে কিনেছিলেন বেলটা? কেমন দেখতে ছিল? আমি তো ওটা ওই শিলিগুড়ির হংকং মার্কেট থেকে কিনেছিলাম। দারুণ দেখতে ছিল। বুদ্ধিস্টদের ঘন্টার মতো। ফের মুখ ফ্যাকাশে হয়ে গেল সুপ্রিয়বাবুর। জিজ্ঞেস করলেন, আপনি জানলেন কি করে? আন্দাজ করা খুবই সহজ। উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের প্রভাব আছে। বৌদ্ধদের জপযন্ত্র, ঘণ্টা আরও অনেক কিছু রেপ্লিকা পাওয়া যায় হংকং মার্কেটে, ওটা সবাই জানে। ডোরবেল বেজে উঠল। সোমাদেবী বললেন, ওই মঙ্গলাদি মনে হয় এলো। ছুটে গিয়ে দরজা খুলল তোরসা। বছর ৪৫-এর মহিলাটির পরনে অনুজ্জ্বল শাড়ি, চেহারায় পরিশ্রমের ছাপ। ঘরে ঢুকে সোমাদেবীকে বলল, হ্যাঁ বৌদি, কি বলছো বলো। চোখের ইশারায় দীপকাকুর দিকে ইঙ্গিত করে সোমাদেবী বললেন, শোনো, থানা থেকে ওকে পাঠিয়েছে, তোমার সঙ্গে একটু কথা বলবেন। মুহূর্তের মধ্যে মহিলার চেহারায় একটা জড়সড় ভাব এসে গেল। থানা পুলিশ শুনলে সাধারণ মানুষের যা হয়। পিঠের আঁচল এক হাতে টেনে দীপকাকুর উদ্দেশ্যে আলতো করে নমস্কার সারল। দীপকাকু বললেন, তোমার পুরো নাম, কোথায় থাকো, বাড়িতে কে কে আছে, কি করে তারা, এক এক করে বলে যাও। আমি মঙ্গলা দাস, বালিগঞ্জের স্টেশন ধারে ওই কলোনিতে থাকি। বাড়িতে আমি, আমার এক ছেলে, এক মেয়ে আর ওদের বাবা থাকে। ছেলে অটো চালায় আর মেয়ে আমার মতো লোকের বাড়ি বাড়ি কাজ করে। ওদের বাবা রঙের মিস্ত্রি। মেয়ের বিয়ের চেষ্টা চালাচ্ছ তো? হ্যাঁ, দেখাশোনা চলছে তো। পাত্রপক্ষ আসছেও অনেক, কিন্তু সকলেরই যা খাই। আমরা গরিব মানুষ, এতগুলো টাকা কোথা থেকে জোগাবো বলুন? কটা বাড়িতে কাজ করো তুমি? আমি 8টা বাড়িতে। তার মানে তো অনেক। সব বাড়িতেই তাড়াতাড়ি কাজ সারতে হয়। এই বাড়িতে ব্যালকনিটা ঝাড়া পোঁছা করো রোজ? দীপকাকু হঠাৎ পরের বাড়ির কাজের লোকের ফাঁকি ধরতে বসলেন কেন বুঝতে পারছে না ঝিনুক। মঙ্গলাদি বলল, পেটের দায়ে এত বাড়ির কাজ করি, ফাঁকি কোথাও দিই না। এ বাড়ির বৌদিদিকে জিজ্ঞেস করে দেখুন না। এ বাড়িতে যে বাজে ঘটনাটা ঘটেছে জানো নিশ্চয়? তার আগের দিন ব্যালকনি ঝাড় পোঁছের পর দরজাটা ভালো করে বন্ধ করেছিলে? হ্যাঁ, করেছিলাম। দরজার দুপাশের জানালা খুলে পরিষ্কার করেছিলে তো? চট করে ঘাড় কাত করল কাজের মহিলাটি। সোমাদেবী বলে উঠলেন, অমনি ঘাড় নেড়ে দিলে। শীতকালে জানলা দুটো তো তুমি খোলোই না, ধুলো জমে গেলে সেই আমাকেই খুলে ঝেড়ে নিতে হয়। আসলে ওদিকটা তো আমাদের নর্থ, শীতকালে জানলা দুটো খোলাই হয় না, দরজাটাও বেশিরভাগ সময় বন্ধই থাকে। ভালোই ঠান্ডা আসে ওদিকটা দিয়ে। উপরের দিকের ফ্ল্যাট তো আমাদের। এতক্ষণে ঝিনুকের কাছে ক্লিয়ার হয়েছে দীপকাকু আসলে কি জানতে চাইছেন। অপরাধীর ঢোকার রাস্তায় কোনো ফাঁক ফোকর ছিল কিনা বুঝে নিচ্ছেন সেটাই। তোমার মোবাইল নাম্বারটা বলো তো, পরে কথা বলার দরকার হতে পারে। আমার তো মোবাইল ফোন নেই। ছেলের নম্বরটা দেব, যেসব বাড়ি কাজ করে কোনো খবর দেওয়ার থাকলে ওর ছেলেকেই জানিয়ে দেয়। দেখো, মিথ্যে কথা বলো না। ফোন তো তোমার আছে, এটা থানা পুলিশের ব্যাপার। পরে ধরা পড়লে কিন্তু বিরাট মুশকিলে পড়ে যাবে। দীপকাকুর দেখানো ভয়ে কাজ হলো। মঙ্গলাদি গড়গড় করে বলে গেল নাম্বার। সোমাদেবীর চোখ বড় বড়। দীপকাকু মোবাইলে নাম্বারটা সেভ করে মঙ্গলাদিকে বললেন, ঠিক আছে, এবার তুমি আসতে পারো। মঙ্গলাদি চৌকাট পেরোতেই সোমাদেবী রাগের থেকেও বেশি বিস্ময় বলে উঠলেন, দেখেছেন কত বড় মিথ্যেবাদী। আমি ওকে একটা ফোন কিনে দিতে চেয়েছিলাম, তখন বলল আমি মুখ্য মানুষ, ফোন চালাতেই পারবো না। কাজের বাড়ি থেকে যখন তখন ডাকা সাটকাতে আর নিজের হঠাৎ ডুব মারার কারণ লুকোতে নাম্বারটা দেয়নি। ছেলেকে ফোন করলে দাসেরা উত্তর দেবে, ও নিজে সেটা পারবে না। যে যে বাড়িতে কাজ করে একটা পারিবারিক বন্ধন তৈরি হয়ে যায়। তো আমি অবশ্য আন্দাজেই ঢিল ছুঁড়েছিলাম, লেগে গিয়েছে। আচ্ছা, বলছি যে ওই ওর ফোন নাম্বারটা কেন নিলেন জানতে পারি? ইনভেস্টিগেশন চলাকালীন বলা যাবে না।
নিশ্চয়ই আহত হলেন সুপ্রিয়বাবু, তবে সেটা প্রকাশ না করে চলে গেলেন অন্য প্রসঙ্গে। বললেন, আর চারজনকে তাহলে ডেকে নি? না না, আমি তাদের ফ্ল্যাটে গিয়ে কথা বলবো। কথা বলার সঙ্গে তাদের বাসস্থানের ওপরেও চোখ বোলাতে চাই। আপনি আমাকে ইন্ট্রোডিউস করি, ওদের ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবেন। এমন কিছু প্রশ্ন ওদের আমি করব যা আপনার সামনে করা যাবে না। ওকে ওকে, নো প্রবলেম, চলুন তাহলে। দীপকাকু হাতের ইশারায় বসতে নির্দেশ করে বললেন, একটা ব্যাপার জিজ্ঞেস করব ভেবেও ভুলে যাচ্ছি। আচ্ছা, সে রাতে গুলির আওয়াজের পর এই আবাসনের কে কে এসেছিল আপনার ফ্ল্যাটে? মানে প্রথম যে এসেছিল তার থেকে শুরু করবেন। এরে, এইটা তো বলা আমার পক্ষে মুশকিল। আসলে তখন যা মনের অবস্থা, একবার ছেলেটাকে দেখছি, পরের বার সোমাকে, অনেকেই আমার তখন আশেপাশে, কি কখন এসেছে সেটা তো খেয়ালই করিনি। সুপ্রিয়বাবু থামতেই তোরসা বলে উঠল, প্রথমে এসেছিলেন তারা জেঠু আর জেঠিমা, তারপর আদিত্য আঙ্কেল, শিলাদ আঙ্কেল আর আন্টি, তারপর শিবাজি জেঠু এলেন, তার খানিক পর সুজন জেঠুও এসেছিলেন, তারপর আরও অনেকেই এসে পড়ল। আর রুদ্রবাবু, তোমার বাবার বন্ধু? এসেছিলেন হয়তো পরে, আমি ঠিক খেয়াল করিনি। মাকে ততক্ষণে বেডরুমে নিয়ে যাওয়া হয়েছে, আমি মায়ের সঙ্গেই ছিলাম। রুদ্র ছিলেন কিনা আপনিও মনে করতে পারছেন না? রাতে রুদ্র এসেছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু পরের দিন ফ্ল্যাটে ইনভেস্টিগেট করার পর পুলিশ যখন আমায় থানায় নিয়ে যায়, রুদ্রও গিয়েছিল, সঙ্গে তারাশঙ্করদা, শিলাদ, আদিত্য ছাড়াও আরও কয়েকজন ছিল। ঠিক আছে, চলুন এবার তারাশঙ্কর বাবুর ফ্ল্যাট থেকে শুরু করা যাক। ঝিনুক ভেবেছিল সাক্ষাৎকার পর্বটা বেশ দীর্ঘ হবে, 4 ব্যক্তির সঙ্গে কথা বলবেন দীপকাকু। তা কিন্তু হয়নি। 4 জনকে 4টে করে প্রশ্ন করেছেন দীপকাকু। একটাই প্রশ্ন। ঝিনুকের মনে হয়েছে প্রশ্নগুলো যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়েও বোধহয় দীপকাকুর বেশি দরকার ছিল ওদের ফ্ল্যাটের ভেতরটা দেখার। কথা বলতে বলতে চারপাশে চোখ বোলাচ্ছিলেন। নিশ্চয়ই ক্লু খুঁজছিলেন এই কেসের। কিছু পেলেন কিনা এখনই জানা যাবে না, পরে বলবেন। পাশের ফ্ল্যাটের তারাশঙ্করবাবুর সঙ্গে দীপকাকুর ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে সুপ্রিয়বাবু বলেছিলেন, আমি বাকি 3 জনকে জানিয়ে আসি যে আপনি আসছেন। তারা যদি কাছাকাছির মধ্যে বাইরেও কোথাও গিয়ে থাকে তাহলে ফোন করে ডেকে নেব। তারাশঙ্করবাবুর সঙ্গে কথাবার্তা সারার পর ঝিনুকরা বাইরে এসে দেখেছিল সুপ্রিয়বাবু তাদের নিতে চলে এসেছেন। এরপর যাওয়া হয়েছিল সুপ্রিয়বাবুদের ঠিক ওপরে শিলাদ রায়চৌধুরীর ফ্ল্যাটে, তারপর রুদ্রপ্রতাপ সেন, সুপ্রিয়বাবুর ফ্ল্যাটের নিচের তলার বাঁদিকে। কেয়ারটেকার আদিত্য মজুমদার থাকেন কোয়ার্টারে, সিকিউরিটি রুম থেকে খানিকটা দূরে, বাউন্ডারি ওয়াল ঘেঁষে। অবশ্য ওটাকে কোয়ার্টার না বলে অফিস ঘর বা স্টোর রুম বলা ভালো। চতুর্দিকে ছড়ানো বিল, হিসেবের খাতা, বাথরুম আর ইলেকট্রিকের নানা ফিটিংস। ভদ্রলোক একাই থাকেন, বয়সে বাকি 3 জনের চেয়ে বেশ অনেকটাই ছোট, চেহারায় বেশ একটা করিতকর্মা ভাব। আদিত্যবাবুর কোয়ার্টারে ঢুকিয়ে দিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে গিয়েছেন সুপ্রিয়বাবু। ইন্টারোগেশন পর্ব সেরে ঝিনুকরা এখন সেখান থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে গেটের দিকে। ওখানেই দীপকাকুর বাইক। দীপকাকু 4 জনকে যে প্রশ্নগুলো করেছেন তা এই রকম। খুন হয়ে পড়ে থাকা ছেলেটি কিভাবে ঢুকেছিল ঘরে? আমরা যেমন ভাবছি, আপনিও নিশ্চয়ই কিছু একটা ভাবছেন। কোনো রাস্তা দেখতে পেয়েছেন কি? উত্তরে 4 জনেই বলেছেন পাননি। দ্বিতীয় প্রশ্ন, ছেলেটি কি কারণে ঢুকেছিল বলে মনে হয়? 3 জনের উত্তর ছিল জানি না। একমাত্র আদিত্যবাবু বলেছেন, আমার কিন্তু মনে হয় চুরি করতে। তৃতীয় প্রশ্ন ছিল, সুপ্রিয়বাবুর কালেকশনে বিশাল দামি কিছু আছে বলে কি মনে হয় আপনার? তারাশঙ্করবাবু আর শিলাদ রায়চৌধুরীর বক্তব্য, না না, তেমন দামি কিছু নেই, তবে সুপ্রিয় তো তার সব কালেকশনকে রেয়ার বলে মনে করে। রুদ্রবাবু বললেন সম্পূর্ণ বিপরীত। কালেকশন দামি হয়ে উঠেছে বলেই তো প্রায় সব পাল্লাতেই লক লাগাচ্ছে, তাই না? আদিত্যবাবুর বক্তব্য আবার অন্যরকম। বলছেন, বাইরে ক্যাবিনেটের লকগুলো হচ্ছে লোক দেখানো, আইওয়াশ। দামি কালেকশন যদি কিছু থাকে আছে ঘরের আলমারিতে, সেখান থেকে নজর ঘোরাতেই ক্যাবিনেটের ওই লকগুলোর ব্যবস্থা। কাচের পাল্লায় তালা লাগানোর কি দরকার বলুন তো? চোর তো কাজ ভেঙেই চুরি করে নেবে। এই পয়েন্টটা যথেষ্ট ভ্যালিড মনে হয়েছে ঝিনুকের। শেষ প্রশ্নটা ছিল সবচেয়ে চমকপ্রদ।
সুপ্রিয়বাবুর সংগ্রহে কোনো অ্যান্টিক পিস্তল কখনো কি দেখেছেন আপনারা? এক্ষেত্রে 4 জনই বলেছেন দেখেননি। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় প্রত্যেকের ফোন নাম্বার নিয়েছেন দীপকাকু। মোটর বাইকের কাছে এসে পড়ল ঝিনুকরা। দীপকাকু বললেন, ওরে বাবা, লাঞ্চ টাইম তো পেরিয়ে গেল। ইস, বড্ড খিদে পেয়ে গেছে। তোমার পাইনি? উত্তরের অপেক্ষা না করে ফের নিজেই বললেন, চলো, কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে, জমিয়ে খাওয়া দাওয়া করি, মাথা ভালো কাজ করবে, চলো। বাইকের হ্যান্ডেলে ঝোলানো হেলমেট দুটো নিতে গিয়ে থমকে গেলেন দীপকাকু। স্পিডোমিটারের ওপর থেকে তুলে নিলেন একটা চিরকুট, পড়ে নিয়ে ঝিনুকের দিকে বাড়িয়ে দিলেন কাগজটা। বললেন, এই নাও সার্টিফিকেট, আমাদের কাজের প্রথম স্বীকৃতি। চিরকুটটা নিল ঝিনুক। কম্পিউটারে বাংলা অক্ষরে লেখা। ঝিনুক পড়ল, কেসটা খুনের, আপনারাও খুন হয়ে যাওয়ার ভয় আছে, সাবধান। আজ কাহন আপনাদের শোনালো রহস্যে অতীতের ধ্বনি প্রথম পর্ব, রচনা সুকান্ত গঙ্গোপাধ্যায়। গল্পের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অন্তিম পর্বের ডিটেলস পাবেন গল্পের শেষে, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক করে দেবেন এবং কাহনে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলবেন না।